হুম। আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে অ্যাকচুয়ালি আমাদের সর্বশেষ ক্লাস। আম, তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা একবারে ভালো মতো শেষ করা। তো এই চ্যাপ্টারটার মধ্যে আসলে লাস্ট 50% পুরোপুরি আইসিটি। এই চ্যাপ্টারে যে ইলেকট্রনিক্স পার্টটুকু আছে না, যে ইলেকট্রনিক্স পার্টটুকু, এটা আসলে ফিজিক্সে পড়ানোর কিচ্ছু না। এই অংশটুকু কিন্তু আসলে পড়ানোরই কথা না। ঠিক আছে, কেন এটা পড়ানোর কথা না? কারণ এটা আমি পড়াচ্ছি আইসিটিতে। ঠিক আছে, সো এই জন্য এই পার্টটুকু হচ্ছে পুরোপুরি আইসিটিতে চলে যাচ্ছে। যদিও এখান থেকে ফিজিক্স একটু কম প্রশ্ন আসে, আমাদের ফিজিক্সের ম্যাক্সিমাম প্রশ্ন আসে কোথা থেকে? সেমিকন্ডাক্টর থেকে। তো আমরা আজকের ক্লাসে চেষ্টা করব সেমিকন্ডাক্টর টাইপ ওয়াইজ প্রত্যেকটা জিনিস শিখে ফেলতে এবং বোর্ডের সিকিউ এমসিকিউ সলভ করার জন্য। তো শুরু করা যাক। সর্বপ্রথম যখন তোমরা বইটা খুলবা, টাইপ 1 প্রথম যেগুলো পাবা সেগুলো হইতেছে তোমার কি? ডায়োড। ঠিক আছে, ওই পিএন জাংশন ওগুলোর মাধ্যমে যে ডায়োড গুলো তৈরি করা হয়ে থাকে সেটা। ঠিক আছে, তো পিএন আছে তোমার হচ্ছে, তারপর ট্রানজিস্টর আছে। আমরা ট্রানজিস্টর অনেকগুলো মেথড গুলো করবো। হ্যাঁ, তোমরা আগে আমাকে কমেন্টে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই দুটো জিনিস এনশিওর করো, তারপর আমি ক্লাসটা শুরু করতেছি। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস এনশিওর করো। তাহলে হচ্ছে আমি ক্লাসটা দ্রুত শুরু করতে পারতেছি। ভাইয়ারা একটু দ্রুত। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। হুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই বলতেছো হ্যাঁ ক্লিয়ার আছে। যেহেতু বলছো যে ক্লিয়ার আছে, সো আমি তাহলে কন্টিনিউ করি। প্রথমত হচ্ছে যে তোমরা আগে অর্ধপরিবাহী সম্পর্কে জানতে হবে। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর কিন্তু অনেক ধরনের আছে। ঠিক আছে, তো তোমরা ওগুলোর মধ্যে দেখবা যে পি টাইপ একটা আছে, এন টাইপ একটা আছে। তো পি টাইপ, পি শব্দটা আসলে কই থেকে আসছে জানো? পি শব্দটা আসছে পজিটিভ থেকে। যদি এটা পজিটিভকে ইন্ডিকেট করে না, এটা ইন্ডিকেট করে হোলকে। এন টাইপ শব্দটা আসছে নেগেটিভ থেকে, এটা ইন্ডিকেট করে কাকে? ইলেকট্রনকে। তো ধরো ধরো হচ্ছে তোমার কাছে এমন একটা ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, তোমার কাছে ধরো হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল আছে যেখানে হোল দৌড়াদৌড়ি করে বেশি। তাহলে তুমি কি বলবা? সেইখানে হচ্ছে ইলেকট্রন কম আছে। হোল দৌড়াদৌড়ি করা এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে হোল মানে হচ্ছে ইলেকট্রন এর অনুপস্থিতি। আগে শব্দটা একটু বোঝার চেষ্টা করো। হোল মানে, হোল দৌড়াদৌড়ি করা মানে কি, বা হোল থাকা মানে কি? ইলেকট্রনের অনুপস্থিতি। ঠিক আছে, সো যেই জায়গাটায় ইলেকট্রন নাই, যে জায়গাটায় নেগেটিভ নাই, সেই জায়গাটাকে আমরা কি পজিটিভ ধরতে পারি। সো এই জন্য পি টাইপ গুলা অ্যাকচুয়ালি কি পজিটিভের মতো করে কাজ করে থাকে, পজিটিভের মতো করে কাজ করে থাকে। আর এন টাইপ গুলো কিভাবে কাজ করে? নেগেটিভের মতো করে কাজ করে থাকে। আমরা এবার বইয়ের মতো উদাহরণে চলো আসি। তো তোমার কেমিস্ট্রিতে সবাই কিন্তু শিখছো, কেমিস্ট্রি তোমরা সবাই শিখছো হচ্ছে কি ত্রিযোজী কারা অথবা পঞ্চযোজী কারা। তো 3 নাম্বার যে গ্রুপ আছে না, তাদের সবারটা চলো একটু মনে করার চেষ্টা করি। কেমিস্ট্রিতে আমরা কি পড়ছিলাম? সবার বাম পাশে গ্রুপে কি ছিল? হাই লিনাকে রুবি ছেজে ফেলেছে। এদের সবার যোজনী কত? +1। তারপর কি ছিল? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো, এরা ছিল +2।
তারপর কি ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের গান, তোমরা কে কিভাবে শিখছো আমি জানি না। হ্যাঁ, বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, হ্যাঁ এরকম ছিল আর কি, বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম। আচ্ছা, 5 নাম্বার কি ছিল, নদীতে পানি আসে সকাল বিকাল। নদীতে পানি আসে সকাল বিকাল, নদীতে পানি আসে সকাল বিকাল। তো এই যে আমি ভ্যালুগুলা লিখলাম, এগুলাতে এই বোরনে সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, 3টা। আচ্ছা, তারপর আর্সেনিকে সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, 5টা। এরকম সবারই সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। বলতে পারো ভাই আপনি নাইট্রোজেন এবং ফসফরাস কেন দেখালেন না, অ্যাকচুয়ালি এটা তো গ্যাস, তো গ্যাস নিয়ে তো আমরা সেমিকন্ডাক্টর বানাইতে পারবো না, ঠিক আছে, তোমাকে কঠিন পদার্থ হইতে হবে। সো আর্সেনিক ব্যবহার করা হয়, অ্যান্টিমনি ব্যবহার করা হয়, এই দুইটা একটু বেশি ব্যবহার করা হয় সেমিকন্ডাক্টর বানানোর ক্ষেত্রে। আর এখান থেকে বোরনও ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে, ইন্ডিয়ামটা ব্যবহার করা হয় না, বিসমাতও ব্যবহার করা হয়। তার মানে আমি হচ্ছে যদি যদি নেই, যদি মধ্যে থেকে সিলেক্ট করতে চাই, তাহলে হয় বোরনকে সিলেক্ট করবো, নয়তো অ্যালুমিনিয়ামকে সিলেক্ট করবো। আর পঞ্চযোজি থেকে যদি আমি সিলেক্ট করি, তোমার হচ্ছে আর্সেনিক অথবা অ্যান্টিমনিকে আমরা সিলেক্ট করবো। তোমাদের প্রশ্ন, ভাই এগুলোর কাজ কি, এগুলো দিয়ে করবোটা কি? দেখো ভাইয়া, এখানে এইগুলো কিন্তু খুবই সিগনিফিকেন্ট। এই যে 3 বলতে কি বুঝাইতেছে, 3 বলতে বুঝাইতেছে, ধরো আমি ফর এক্সাম্পল ধরো আমি বোরন নিলাম, ধরো আমি বোরন নিলাম, বোরনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 3টা, ঠিক আছে। তো ও হলো অপদ্রব্য, ও তো অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর না, এটা কি, এটা অপদ্রব্য, এটা কি অপদ্রব্য, ও কিন্তু সেমিকন্ডাক্টর না। তো সেমিকন্ডাক্টর কারা, সিলিকন একটা সেমিকন্ডাক্টর, তুমি কি করবা, সিলিকন নিবা, হ্যাঁ, এটা হচ্ছে কি একটা সেমিকন্ডাক্টর, ওইটা কিন্তু সেমিকন্ডাক্টর না, এটা অপদ্রব্য। তাহলে লিখে ফেলি সেমিকন্ডাক্টর। তো তুমি সেমিকন্ডাক্টর হিসেবে সিলিকন নিলা এবং অপদ্রব্য হিসেবে ধরো বোরন নিলা। কেন, তুমি তোমার টার্গেট হচ্ছে পি টাইপ বানানোর জন্য, তাহলে সেই ক্ষেত্রে তুমি সিলিকনের 4 লিখো, তাহলে দুইটা এখন যোগ করে দাও, 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়। তো আমরা জানি যখন তারা বন্ধন অংশগ্রহণ করে তখন তাদের 8টা হইতে চায়, তাহলে তুমি বলো ও হতে লাগবে হচ্ছে কয়টি, 8টি, লাগবে হচ্ছে 8টি, আছে হলো 7টি। তার মানে একটা শর্ট, একটি কি শর্টেজ, একটা ইলেকট্রন শর্টেজ। তো একটা ইলেকট্রন শর্টেজ শব্দের অর্থ কি, ওই জায়গাটা একটা ফাঁকা জায়গা তৈরি করছে, একটা হোল তৈরি করছে, ওই জায়গাটা ইলেকট্রন নাই, যে জায়গায় ইলেকট্রন নাই সেই জায়গাটা পজিটিভ হিসেবে কাজ করে। তাহলে আমরা কি বলবো, এই পুরো সিস্টেমটা তাহলে কি হিসেবে কাজ করবে ভাইয়া, এই পুরো সিস্টেম তখন পি টাইপ হিসেবে কাজ করবে। এবার চলো আমরা একটা এন টাইপ বানানোর চেষ্টা করি। এন টাইপ কি, ধরো তোমার আর্সেনিক নিলাম, হ্যাঁ, তাহলে আমি অপদ্রব্য হিসেবে কি নিলাম, আর্সেনিক, অপদ্রব্য হিসেবে কি নিলাম, আর্সেনিক। তা আর্সেনিকের যদি তোমরা সবাই জানো 5, তাহলে তুমি 5 লিখলা। এবং তুমি হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে জার্মেনিয়ামও নিতে পারো, কোনো সমস্যা নেই, সিলিকন নিতে পারো, কোনো কথা নাই, নিলা। এখন দুটো যোগ করো, যোগ কেন, কারণ হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করে। তো 4 আর 5 যোগ করলে কত, 9 হয়, বাট লাগে কয়টা, লাগে হচ্ছে 8টা। তাহলে এক্সট্রা একটা ইলেকট্রন রয়ে গেল, এই যে একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে গেল, ও দৌড়াদৌড়ি করে, ফলে পুরো সিস্টেমটাতে ইলেকট্রনের আধিক্য থাকে। এখানে কিন্তু ইলেকট্রন কম ছিল, এখানে ইলেকট্রন কম, এখানে কি ইলেকট্রন কম, ঠিক আছে, ইলেকট্রন কম মানেই তো পজিটিভ। আর এখানে কি হবে, ইলেকট্রন বেশি। এই যে কিভাবে বেশি আমি প্রমাণ করে দিলাম অঙ্ক করে, ঠিক আছে। সো একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, এই একটা এক্সট্রা ইলেকট্রনের কারণে এই পুরা জিনিসটা কি হয়ে যায়, নেগেটিভের মতো আচরণ করে। সো তোমরা আগে এই ক্যালকুলেশনের ব্যাপার স্যাপারগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে ফেলো। আমি যে তোমাদেরকে বুঝাইলাম যে পি টাইপ এবং এন টাইপ কিভাবে এটা মানে পজিটিভের মতো আচরণ করে, কিভাবে এটা নেগেটিভ মতো আচরণ করে, কমেন্টে জানিয়ে ফেলো, বুঝতে পারছো কিনা। আমাদের সাথে এখন 34 জন যুক্ত আছো। ভাইয়া ছন্দটা একটু বলেন, ভালো লাগছে। ছন্দটা হচ্ছে এইটা হলো নদীতে পানি আসে সকাল বিকাল, এটা ছন্দটা হচ্ছে নদীতে পানি আসে সকাল বিকাল, নদীতে পানি আসে কি সকাল বিকাল। তো নদীতে মানে হচ্ছে নাইট্রোজেন, পানি মানে হচ্ছে ফসফরাস, আসে মানে আর্সেনিক, সকাল মানে হচ্ছে এসবি বা অ্যান্টিমনি, বিকাল মানে হচ্ছে বিসমাথ। আর এটা এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের গান ইন্ডিয়ার তীরে। বিতে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের, এটা কিন্তু আমাদের বানানো, ঠিক আছে, এটা পরে আবার এটা ক্লিপ বানিয়ে আপলোড দিয়ে দিও না, পরে আমাদের ধরবে না। বাংলাদেশ আওয়ামী লীগের গান ইন্ডিয়ার তীরে, ঠিক আছে। আচ্ছা, তো আমি জানি না সাধারণত এই ছন্দ দিয়ে কেউ শিখে না, হ্যাঁ, তো আর কি
এটা আমাদের ক্লাসে উনি আমি যখন ছোট ছিলাম আমাদের ক্লাসে পোলাপান যেটা বানাইছিল, এটা নর্মালি অন্য কোনো একটা ছন্দ আছে, আমার ওই ছন্দ মনে নেই। আমাদের ক্লাসে কি জানি দুষ্টাইম করে এটা বানাইছিল, তো সেইটাই মনে আছে, তো সেইটাই তোমাদের লিখে দিলাম। বাংলাদেশ মানে বোরন, আওয়ামী লীগ মানে অ্যালুমিনিয়াম, গান ও আচ্ছা এখানে গ্যালিয়াম আছে, তো বাংলাদেশ আওয়ামী লীগের গান গ্যালিয়ামও ইউজ করা হয়। ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াম, হ্যাঁ। তারপরে তীরে মানে টেলুরিয়াম, ওটা ইউজ করা হয় না, ওগুলো ইউজ করা হয় না। তোমরা আগে কমেন্টে জানাই ফলে পুরোটা বুঝছো কিনা, এগুলো আসে না, এগুলো আমি দেখছি বোর্ডে আসে নাই, বাট বেসিক হিসাবে ক্লিয়ার করে, বেসিক হিসাবে জেনে রাখো বা অবজেক্টিভের জন্য জেনে রাখো। তোমরা কমেন্টে দ্রুত জানাবা বুঝতে পারছো কিনা। চলো চলো। তো ভাইয়া তো তোমাদেরকে শিখাইলাম হচ্ছে ক্যালকুলেশন দিয়ে, বাট পরীক্ষার হলে কি তুমি এভাবে ক্যালকুলেশন করবা? পরীক্ষা যদি আসে তখন যদি গ ঘরে দিয়ে দেয়, 2023 সালে একটাও আসে নাই, কোনো বোর্ডে আসে নাই, তারপরও মানে শিখায় রাখি আর কি। হ্যাঁ, যদি পরীক্ষা আসে তখন কিভাবে দিবা? এভাবে কি ক্যালকুলেশন করে দিবা? না, ক্যালকুলেশন দিবে, ওটা তো বিবরণ হিসেবে দিবে, বাট চিত্র দিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন চিত্র শিখি। পি টাইপের জন্য আগে চিত্র শিখি। পি টাইপ, তো বেসিক কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা করতেছিটা কি, আমরা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে অপদ্রব্য মিশাবো। কেন অপদ্রব্য মিশাবো? জিনিসটাকে পি টাইপ বানানোর জন্য। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে সেমিকন্ডাক্টর কে আছে, হয় সিলিকন নয়তো জার্মেনিয়াম, তোমার যা মন চাই তুমি নাও। আমার মন চাই আমি সিলিকন নিব, তো আমি সিলিকন লিখলাম। এখন সিলিকন হচ্ছে এবার একটা গোল্লা দিলাম। সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? চারটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে। তো তুমি যে কাজটা করবা, 4টা আগে ইলেকট্রন গোল্লা গোল্লা দিয়ে দাও। 2টা, 3টা, 4টা ইলেকট্রন ধরে আমি গোল্লা গোল্লা দিয়ে দিলাম। এখন হচ্ছে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ওই যে বলছিলাম না যে এখান থেকে যে কোনো একজনকে নাও, তুমি বোরনকে নিতে পারো, তুমি অ্যালুমিনিয়ামকে নিতে পারো, তুমি গ্যালিয়ামকে নিতে পারো, তোমার যার এমন যে তুমি তারে নাও। তো তুমি যদি বোরনকে নাও তাহলে তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতেছে? 3টা থাকতেছে। তো তুমি এখন বোরন লিখবা। তোমার যেখানে মন চায় তুমি আশেপাশে কোনো একটা জায়গায় তুমি বোরনকে আঁকো। ঠিক আছে, আমার মন চাইলে ধরো আমি এখানে বোরনকে আঁকলাম। তাইলে আমি যদি এখানে একটা গোল্লা দেই, বোরনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা আছে। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি চাইলে যদি এখন বোরন আঁকো, যদি তুমি এখানে বোরন আঁকো, ধরো এখানে একটা আঁকলা, এখানে একটা আঁকলা, এখানে একটা আঁকলা, তুমি এখানে কিন্তু আর দিতে পারতেছো না। ঠিক আছে, তুমি এখানে কিন্তু আর দিতে পারতেছো না। আচ্ছা, এরপর যে কাজটা করবো, এরপর আবার সিলিকন আঁকো। এরপর আরেকটা সিলিকন আমরা আঁকি, চলো। মানে চারপাশে সিলিকন আঁকবা। তো ধরো এই যে আমি এখানে একটা সিলিকন আঁকলাম, এখানে একটা সিলিকন আঁকলাম, এখানে একটা সিলিকন আঁকলাম। ঠিক আছে, আচ্ছা। তো এখন প্রত্যেকটা সিলিকনে একটা একটা করে ইলেকট্রন দিয়ে দাও। 1, 2, 3, 4, এটা হচ্ছে সিলিকন। আবার এখানেও সিলিকন, 1, 2, 3, 4। আবার এখানে একটা সিলিকন দিয়ে দাও, 1, 2, 3, 4। এবার হচ্ছে আমরা বন্ধনের দিকে তাকাবো। এই দুজন একটা বন্ধন ক্রিয়েট করবে 2টা, এই দুজন বন্ধন ক্রিয়েট করবে 2টা, কয়টা হলো? 4টা। এই দুজন বন্ধন ক্রিয়েট করবে কয়টা হলো? 6টা। এখানেও কিন্তু একলা। তো এখানে একটা মিসিং, এই যে বোরনে খেয়াল করে দেখো, একটা মিসিং। তাহলে এই যে একটা ফাঁকা জায়গা তৈরি হইলো, এই ফাঁকা জায়গাটাকে গ্যাপ ফিলিং করবে কে? পাশে থেকে আরেকটা ইলেকট্রন গ্যাপ ফিল করবে। তো যে ইলেকট্রন গ্যাপ ফিল করবে সে নিজেও তো ফাঁকা হয়ে যাবে। তার মানে পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে? ফাঁকা ইলেকট্রন রয়ে যেতেছে। এটা জীবনও ফিল আপ হবে না, কারণ হচ্ছে ওই যে মিসিং, তো বোরনের তো একটা কম ইলেকট্রন থাকে। সো এইভাবেই হচ্ছে আমরা বলতে পারি একটা করে ফাঁকা জায়গা থাকবে, আর ফাঁকা জায়গা থাকা মানেই সেটা পজিটিভ হিসেবে কাজ করবে। শেষ, পি টাইপের ব্যাখ্যা এখানেই শেষ। এবার আমরা চলে যাই এন টাইপ। এন টাইপের ক্ষেত্রে উল্টা ঘটনা, ইলেকট্রন একটা বেশি থাকে। এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন একটা বেশি থাকবে। তো এন টাইপের মধ্যে আমরা একটা নাম চুজ করছিলাম, যেমন আর্সেনিক। আর্সেনিকের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? 5টা থাকে। তাহলে আমি 5টা গোলা দিয়ে দিই। 1, 2, 3, 4। একটা এক্সট্রা থাকে, সেটাকে আমি ধরো এদিকে আঁকলাম। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করব, চারপাশে 4টা করে সিলিকন দিয়ে দিব। তো 1, 2, 3, 4।
অ্যাকচুয়ালি এখানে সবার চারপাশে চারটা চারটা করে থাকে আর কি, ঠিক আছে। তো এখন সিলিকনে তো আবার চারটা করে আছে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখো সবার কিন্তু দুইটা দুইটা করে হয়ে গেছে, এন্ড হয়ে যাওয়ার পরও একটা এক্সট্রা রয়ে গেছে। এই জিনিসটা কি করবে, দৌড়াদৌড়ি করবে। এই জিনিসটা কি করবে, পাশের তার মধ্যে চলে যাবে, ঠিক আছে। পাশের মধ্যে চলে গিয়ে বলবে যে আমাকে নাও আমাকে নাও, কিন্তু আসলে ঘটনা হইতেছে পাশেটার মধ্যে তো সেম কাহিনী। তো ফলে এই এক্সট্রাই থেকে যাবে, ওকে আসলে কেউ নিবে না, ও শুধু দৌড়াদৌড়ি করবে, বাট ও অলওয়েজ এক্সট্রা হিসেবে থেকে যাবে। এটা মিনিংটা দাঁড়াচ্ছে যে একটা ইলেকট্রন এক্সট্রা থাকে, ইলেকট্রন যদি এক্সট্রা থাকে তখন সেটা কি হয়, নেগেটিভ হিসেবে কাজ করে। তো তখন পুরা যৌগটা, পুরা ম্যাটেরিয়ালটা এন টাইপ হয়ে যায়। হ্যাঁ, এন টাইপ মানে কি নেগেটিভ, আর পি টাইপ মানে কি পজিটিভ। তো এরই মাধ্যমে আমাদের কি ওই পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী শেষ। সো আমাদের টাইপ 1টা কিন্তু শেষ। টাইপ 1 এর নাম কি, পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী। টাইপ 1 এর নাম কি, পি টাইপ এন টাইপ, পি টাইপ এন টাইপ, ঠিক আছে। তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা, পি টাইপ এন টাইপটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আমরা এখন চলে যাবো টাইপ 2 তে। তো টাইপ 2টা হচ্ছে জাংশন, ঠিক আছে, পিএন জাংশন। টাইপ 2 আমরা কি শিখবো, পিএন জাংশন অথবা ডায়োড। পিএন জাংশন দিয়ে ডায়োড তৈরি করা হয়, পিএন জাংশন দিয়ে কি তৈরি করা হয়, ডায়োড তৈরি করা হয়। তো আমরা শুরু করে ফেলি। তো পিএন জাংশন আমি কি করব, দেখো জাংশন শব্দের অর্থ হলো সংযোগ স্থল। মানে কি, তুমি একটা পি টাইপ অর্ধপরিবাহী নিবা আর একটা এন টাইপ অর্ধপরিবাহী নিবা, এখন দুইটা কি করবা, সংযোগ করবা। সংযোগ স্থল বলছে, দুইটাকে তুমি জোড়া লাগাই দিবা। এই তুমি জোড়া লাগাই দিলা, জোড়া লাগাই দিয়ে একটা ব্যাটারি কানেক্ট করবা, একটা ব্যাটারি কানেক্ট করবা। ধরো আমি ব্যাটারির হচ্ছে এইভাবে আমি কানেক্ট করলাম, ধরো। তো ব্যাটারির এটা হইতেছে গিয়ে এদিকে আমি হচ্ছে প্লাস দিয়ে দিই, তোমার যেমনি মন তুমি কানেক্ট করতে পারো, সমস্যা নেই। আমি দুইটা চিত্র আঁকবো, তো এর জন্য এখানে আগে নেগেটিভটা দিলাম, আরেকটা চিত্র আঁকি। হ্যাঁ, এখানে হচ্ছে পি টাইপ, এখানে এন টাইপ, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এই হচ্ছে আমার কানেকশন। আমি দুইটা চিত্র তোমাদেরকে একসাথে বুঝাবো। তো প্রথম চিত্রটা এখানে হলো পি টাইপ অর্ধপরিবাহী আছে, তার মানে কি এখানে সব হোল, এখানে যারা আছে এরা সবাই কি হোল বা পজিটিভ এর মতো আচরণ করবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখানে যারা আছে এরা সবাই ইলেকট্রন, এরা সবাই কি ইলেকট্রন। তো তোমরা সবাই জানো যে হোল তো পজিটিভ, তো সে কি কাজ করতেছে এখানে, সে এইখানে সরাসরি নেগেটিভের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ও হলো পজিটিভ, ও ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড। তো পজিটিভ তো সবসময় নেগেটিভের কাছে যেতে চায়, পজিটিভ সবসময় নেগেটিভের কাছে যেতে চায়, তাইলে ও কিন্তু সরাসরি রাস্তায় পায়ে গেল এভাবে চলে যাওয়ার। সো ওর রাস্তার ডিরেকশন হবে এই দিকে। সো এই হোলগুলা জীবনও এইদিকে যাবে না, কারণ কি ওর ডেস্টিনেশনই হচ্ছে নেগেটিভ, ও নিজে পজিটিভ, ওর ডেস্টিনেশন হচ্ছে নেগেটিভ, তাইলে ও এভাবে যাবে। ও এইভাবে গেলে এই বরাবর সে এসে পড়লো, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে ওর ডেস্টিনেশন তো পেয়ে গেল। ওর ডেস্টিনেশন যদি পেয়ে যায় তাহলে কি ওর কি এইভাবে ঘুরে যাওয়ার কোনো দরকার আছে, ওর কি এইভাবে কি ঘুরে যাবে, যাবেও না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার ইলেকট্রনের কথা চিন্তা করো, ইলেকট্রন কি নেগেটিভ, এটা কত পজিটিভ, ক্লিয়ার। তাহলে নেগেটিভ কি করবে, এদিকে চলে যাবে। সো সেম ঘটনা ওর ক্ষেত্রেও ঘটলো। সো দুইজন দুই দিক দিয়ে এভাবে টান দিবে, দুইজন দুই দিকে এভাবে টান দিবে, ফলে মাঝখানে যে জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু বৃদ্ধি পাবে। তুমি একটা রাবারের কথা চিন্তা করো, একটা রাবারের কথা চিন্তা করো, এটা যদি একটা রাবার হয়, তুমি যদি এভাবে টানো, দুই দিক থেকে টানো, তখন সেটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। সো এই যে মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার, এই অংশটুকু বলা হয় ডিপ্লেশন লেয়ার। এই অংশটুকুতে কি ঘটনা ঘটে, এই অংশটুকুতে ডিপ্লেশন লেয়ার, এটাকে তোমরা আবার ডিপ্রেশন ভাইবো না, ডিপ্লেশন। এই অংশটিতে কি ঘটনা ঘটে পরীক্ষায় আসতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি সব হোল 100% হোল এদিকে যাইতে পারে না, কিছু পরিমাণ হোল 1% 2% হোল ডিপ্রেশন লেয়ারে ঢুকা যায়, ঠিক আছে। আবার 100% ইলেকট্রন এদিকে যেতে পারে না, কিছু পরিমাণ ইলেকট্রন এদিকে ঢুকে যায়, তারা কম্বাইন হয়, কম্বাইন হয়ে এই অংশটুকুকে নিরপেক্ষ বানিয়ে দেয়, ক্লিয়ার। এটা হচ্ছে ডিপ্রেশন লেয়ার। এবার আসো এই জায়গাটায়, তো তার মানে ঘটনাটা কি, দুইজন হচ্ছে বিপরীত দিকে যাচ্ছে,
দুইজন বিপরীত দিকে যাচ্ছে, টেনে টেনে বড় করতেছে ডিপ্লেশন লেয়ারকে। বিপরীত দিকে যাওয়ার ফলে এটাকে আমরা কি নাম দিব? বিপরীত ঝোঁক। এটাকে আমরা কি নাম দিব? বিপরীত ঝোঁক। এটার নাম কি দিব বলতো ভাইয়া? বিপরীত ঝোঁক, বা আরেকভাবে কি বলা যায়? রিভার্স বায়াস। রিভার্স বায়াস, বিপরীত ঝোঁক অথবা রিভার্স বায়াস। আবারও বলি, বিপরীত ঝোঁক অথবা রিভার্স বায়াস। এবার এটার কথা চিন্তা করো, এইখানে তোমার কি ছিল? পি মানে হোল, হ্যাঁ, এখানে কি ছিল? ইলেকট্রন, তারপর এটা প্লাস এটা মাইনাস। তো হোল তো পজিটিভ, পজিটিভ তো পজিটিভে কে বিকর্ষণ করবে, তো ও তো জীবন এদিকে যাবে না, তো হোলগুলা তখন এই মাইনাসে আসতে চাইবে। তো মাইনাসে কিভাবে আসবে? এইভাবে সে যাবে, এইভাবে সে যাবে, এইভাবে সে যাবে, ঠিক আছে? মানে হোলরা এইভাবে আসতে পারবে না। আগে যেমন সরাসরি পারছিল, এবার দেখো চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, এখানে মাইনাস ছিল এখন আমি প্লাস বানাই দিচ্ছে। তো এখন হোলগুলা কি করবে? হোলগুলা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। অনুরূপভাবে ইলেকট্রন গুলাও এদিক দিয়ে যেতে পারবে না, কারণ ইলেকট্রন নেগেটিভ, এখানেও নেগেটিভ, বিকর্ষণ করবে, ও এদিক দিয়ে যাবে, ইলেকট্রন গুলো এইভাবে যাবে। এখন একটা খেয়াল করে দেখো, তোমরা দুইটা এখন দুই দিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। আগে এমএলটা ছিল এরকম কলার আবার বড় হয়, আর এরকম কলার আবার ছোট হয়। তুমি একটা রাবার যদি চাপ দাও, ওটা ছোট হয়ে যাবে, ফলে তোমার ডিপ্লেশন যে লেয়ারটা আছে, এই ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়। তাহলে এখানে আমরা কি বলবো? যে ডিপ্লেশন লেয়ার ছোট হয়। এখানে ডিপ্লেশন লেয়ার কি হয়? ছোট হয়। আর এইখানে ডিপ্লেশন লেয়ারটা কি হয়? বড় হয়, ঠিক আছে? আচ্ছা, এবার এবার তাহলে তোমরা আশা করি পুরো ফুল ব্যাখ্যাটা জেনে গেলা। যেহেতু দুইজন সম্মুখে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, দুইজন দুইজন কি মুখোমুখি, তাহলে এটাকে আমরা কি নাম দিব? সম্মুখী যোগ। তাহলে এটাকে আমরা কি নাম দিব? সম্মুখী ঝোঁক, ঠিক আছে? তো সম্মুখী ঝোঁক, বা এটাকে আমরা কি বলতে পারি? ফরওয়ার্ড বায়াস। সম্মুখীর ইংরেজি কি? ফরওয়ার্ড, আর ঝোঁকের ইংরেজি কি? বায়াস। তাহলে এরই মাধ্যমে আমাদের সম্মুখী ঝোঁকও শেখা শেষ। তোমাদেরকে আগে বলছি, আবারও বলি, এগুলো বোর্ডে আসে নাই, হ্যাঁ, বাট আগে আসছে 2023 সালের একটাও আসে নাই, শিখে রাখলা আর কি। হ্যাঁ, তোমাদের এমসিকিউ তে এগুলো খুবই কাজে লাগবে। এমসিকিউ তো আমি খুব একটা সময় নিয়ে পড়াই না, বাট বেসিকটা তো একটু সময় নিয়ে পড়াই। তো বেসিক কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে এই যে পিএন জাংশন বুঝছো কিনা। এখন বলতে পারো ভাই ডায়োড কই, ডায়োড দেখাইতেছে। তোমরা কমেন্টে জানাও পুরোপুরি বুঝছো কিনা। একদম বলছে কারা এন টাইপ কারা পি টাইপ কিভাবে বুঝবো? পি টাইপ হইতেছে যারা ত্রিযোজী, তারা হচ্ছে পি টাইপ বানানো যায়, আর হচ্ছে যেগুলো পঞ্চযোজী সেগুলো হইতেছে এন টাইপ। আরেকজন বলছে আমি ডিপ্রেশন, আচ্ছা হ্যাঁ আমি ডিপ্রেশন, আচ্ছা ওকে। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের টাইপ 2টা শেষ। তো এবার আসি তোমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া ডায়োড, আচ্ছা ডায়োড যা আলাদাই টাইপ দিয়ে দিই, সমস্যা নেই। পিএন জাংশন গেল, এখন আমরা চলে যাচ্ছি টাইপ 3 বা ডায়োড। টাইপ 3 নাম কি দিব বলো তো ভাইয়া? ডায়োড। বইয়ের মধ্যে অগোছালো ভাবে লেখা, আমার ক্লাসটা করো, আমি অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটা গুছিয়ে দিব। ডায়োড জিনিসটা কি? ডায়োডের চিহ্নটা হচ্ছে এইরকম, ডায়োডের চিহ্নটা হচ্ছে তোমার এইরকম, ঠিক আছে? তো ডায়োডের এই প্রান্তটাকে বলা হয় পজিটিভ প্রান্ত, এই প্রান্তটাকে বলা হয় নেগেটিভ প্রান্ত। সবচেয়ে ভালো হয় যদি তোমরা অরিজিনাল ডায়োড দেখো। আমরা তো ল্যাবে এগুলো নিয়ে কাজই করছি। যেমন হচ্ছে তোমাদেরকে একটা ডায়োড দেখাই, হ্যাঁ, এই যে একটা রিয়েল লাইফ একটা ডায়োড দেখাই, এগুলো নিয়ে আমরা অনেক কাজ করছি ল্যাবে। যেমন এই যে এটা একটা ডায়োড। এই ডায়োডের দেখো যে জায়গাটা সাদা করা, খেয়াল করে দেখো, এই জায়গাটা হলো পজিটিভ, এই যে ওই প্রান্তটা সাদা না, ওটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। সো ডায়োড কিছুই না, ডায়োড হচ্ছে এরকম ছোট্ট, এই যে ছোট্ট একটা জিনিস। হ্যাঁ, এই যে ডায়োড তোমরা বিভিন্ন সার্কিটে দেখবা, বিভিন্ন ডায়োড সার্কিটে ডায়োড থাকে, এগুলো তোমরা অনেক দেখছো। ডায়োডের সিম্বল দেখো, পজিটিভ এবং নেগেটিভ বিভিন্ন টাইপের ডায়োড আছে। তোমাদেরকে বাচ্চাদের ডায়োডটা শিখাইতেছে। সো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া এটা কি, আপনি কি শিখাইতেছেন? আমি যে পিএন জাংশন শিখাইতেছি না, এইটাই, এই যে পজিটিভ পিএন যে শিখাইতেছি, হ্যাঁ, এই যে পিএন এইটাই হইতেছে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত। তুমি যদি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর যদি জোড়া লাগাই দাও, সেটা ডায়োড হয়ে যাবে। ক্লিয়ার? সো এইটাই হচ্ছে আমাদের ডায়োড। এখন আসি ডায়োডের বেসিক। ডায়োড থেকে কোনো সৃজনশীল আসবে না, কখ আসলে আসতে পারে, অবজেক্টিভ চালে আসতে পারে। তো আমরা হচ্ছে একটা সার্কিট দিব। ধরো আমি তোমাকে একটা সার্কিট দিলাম, দিয়ে হচ্ছে বললাম একটা ধরো রোদ দিলাম, এখানে একটা বাতি দিলাম, ঠিক আছে? এখানে একটা রোদ দিয়ে এখানে একটা বাতি দিলাম। তো এখন আমি এখানে দিলাম হচ্ছে ধরো 10 ভোল্ট, এখানে দিলাম হচ্ছে 10 ওহম। এখন আমি একটা প্রশ্ন করলাম যে বাতিটি জ্বলবে কিনা। প্রশ্ন হচ্ছে বাতিটি জ্বলবে কিনা, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন, ঠিক আছে? এবার হচ্ছে আমি চিত্র চেঞ্জ করে দিব। এবার আমি কি কাজ করবো বলতো ভাইয়া? চিত্র চেঞ্জ করে দিব। চিত্র চেঞ্জ করে বললাম এটা বাতি,
এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাতি, এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাতি। এই হচ্ছে আমাদের ব্যাটারি, এটা ধরো 10 ভোল্ট, এটা ধরো 10 ওহম। তো আমি প্রশ্ন করলাম, এখানেও সেম কাহিনী, যে বাতিটি জ্বলবে কিনা, বাতিটি জ্বলবে কিনা, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো এটা সলিউশনে চলে যাই। আমি আবারও বলি এগুলো আসবে না সিকিউতে, বাট এমসিকিউ এবং বেসিক হিসাবে খুবই কাজে লাগবে বা ক খ। তো প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে এগুলো মেরুগুলো, এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে। তারপরে খেয়াল করে দেখো, এটাও আমরা জানি এটা পজিটিভ এটা নেগেটিভ। এখন কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে যায় এটা আগে তোমাদের মাথায় রাখতে হবে। ব্যাটারি থেকে সবসময় পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, এটা মনে রাখবা। তার মানে এখান থেকে কারেন্ট বের হবে, এখান থেকে কারেন্ট বের হবে, ক্লিয়ার। মানে এখান থেকে যে কারেন্টটা বের হবে কিভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এইভাবে যাবে। এখন এই জায়গাটা আইসা ও আটকায় যাবে। কেন আটকায় যাবে? কারণ ডায়োডের একটা বৈশিষ্ট্য আছে। ডায়োডের বৈশিষ্ট্য হলো সে সবসময় ডায়োডের পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো হইতে দেয়। তার বৈশিষ্ট্য কি? তার নিজের একটা পজিটিভ নেগেটিভ আছে না, তার নিজের পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যেতে দেয়, উল্টা দিকে কারেন্ট যেতে দেয় না। ডায়োড কখনো নেগেটিভ থেকে পজিটিভ দিকে বাট এই ডিরেকশনে কারেন্ট যেতে দেয় না। সে সবসময় কোন দিকে কারেন্ট যেতে দেয়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তার মানে কি? এই দিকে। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো ডায়োড এই বরাবর যদি কারেন্ট যেত তাইলে সে অ্যালাউ করতো, কিন্তু কারেন্টটা যেতেছে কোন বরাবর? দেখো তো, কারেন্ট যেতেছে এই বরাবর, তার মানে উল্টা দিক না। তুমি ডায়োডের চিত্রের দিকে তাকাও, এটা কোন দিকে মুখ করে আছে? এদিকে মুখ করে আছে। যেদিকে মুখ করে আছে সেদিকে কারেন্ট সে যাইতে দেয়, অ্যালাউ করে। বাট আমার তো কারেন্ট দিতেছে এমনি, সে কিভাবে অ্যালাউ করবে? ও মুখ করে আছে এদিকে, কারেন্ট দিতেছে এদিকে, সো বিপরীত দিক হয়ে গেল না, ও কারেন্টকে অ্যালাউ করবে না। ফলে এইখান দিয়ে কোনো কারেন্টই যাবে না, এই পুরো জিনিসটা ওপেন সার্কিট হয়ে যাবে। ফলে এটা কি হয়ে যাবে? ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কি বলতো ভাইয়া? কানেকশন লস, কানেকশন পুরো লস হয়ে যাবে। তো কানেকশন লস হয়ে গেলে এই বাতি পর্যন্ত কি কারেন্ট পৌঁছাইছে? পৌঁছায় নাই। তাহলে আমরা কি বলবো? জ্বলবে না, ঠিক আছে। তখন তাহলে উত্তর কি দিবা? জ্বলবে না। তখন উত্তর দিবা জ্বলবে না। এবার এটাতে আসো, এখান থেকে কিন্তু কারেন্ট বের হইছে, ঠিক আছে, প্লাস এটা মাইনাস, তো এখান থেকে কারেন্ট বের হইছে, কারেন্ট বের হইছে। তো ডায়োড তো এই বরাবর কারেন্ট যাইতে দেয়, কারেন্ট যাইতেছে এই বরাবর, তাহলে এই বরাবর কারেন্ট দেখো বাতি দিয়ে যাবে। তো বাতি দিয়ে গেলে আমরা ফর্মুলা জানি I = কত? V/R। তো V এর মান হচ্ছে 10 এবং R এর মানও 10, তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। তাহলে আমরা বলতে পারবো যে বাতিটি জ্বলবে, ঠিক আছে। তখন তুমি উত্তরটা কি দিবা? বাতিটি জ্বলবে। তখন উত্তর কি দিবা বলো তো ভাইয়া? বাতিটি জ্বলবে। সো এরই মাধ্যমে কিন্তু আমার ডায়োডও শেষ। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো টাইপ 3টা ক্লিয়ার হয়েছে কিনা, ডায়োডটা ক্লিয়ার হয়েছে কিনা। একটু তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলো বুঝতে পারছো কিনা। এর মাধ্যমে কিন্তু আমাদের ডায়োডও শেষ। ভাই কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন কি ওইদিকে প্রবাহিত হয় না, কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন বিপরীত দিকে প্রবাহিত হয়। জারিন তাসনিম বলছে ক্লিয়ার। সো আমাদের কিন্তু ডায়োডও শেষ। নেক্সট আমরা চলে যাব হচ্ছে টাইপ 4 ট্রানজিস্টর। টাইপ 4 ট্রানজিস্টর, এইটাই হচ্ছে আমাদের আলোচ্য টাইপ। এখান থেকেই তোমাদের দুনিয়ার প্রশ্ন আসবে, এখান থেকেই তোমাদের সব প্রশ্ন। এতক্ষণ যা পড়ছি সব বাচ্চাদের পড়ালেখা, ওগুলো সব ক খ এবং অবজেক্টিভ, গ ঘতে আসবে না। এইখান থেকে তোমাদের একটাই টপিক আছে গ ঘতে আসার মতো, একটাই টপিক ট্রানজিস্টর, এবং এইটাইতে ম্যাথ আছে, অন্যগুলোতে তো দেখছোই কোনো ম্যাথ ছিল না। তো লেটস স্টার্ট। অ্যাকচুয়ালি তোমাদের এই চ্যাপ্টারটা পড়ার একটা সিরিয়াল আছে। এই চ্যাপ্টারটা সবার প্রথমে কি পড়তে হয় বলো তো? ওই যে ওই অর্ধপরিবাহী, সবার প্রথমে আমরা কি পড়ছিলাম বলো তো? পি টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। পরে সেই অর্ধপরিবাহীগুলো দিয়ে আমরা কি বানাইছিলাম বলো তো? ডায়োড বানাইছিলাম, আমরা ডায়োড বানাইছিলাম। এখন আমরা ডায়োড দিয়ে আবার কি বানাবো বলো তো? ট্রানজিস্টর বানাবো, আমরা ট্রানজিস্টর বানাবো, ঠিক আছে। তো ট্রানজিস্টর 1948 সালে আবিষ্কার হয়েছে। কত সালে? 1948 সালে। আমার সাধারণত কোনো সাল মনে থাকে না, কি লেগে জানি এটা মনে আছে আমি নিজেও জানি না। কিছু কিছু জিনিস আছে বুঝছো, আমার মাথায় এমন ঢুকছে বেরই হয় না। তুমি যদি আমার মাথা 2-3টা বাড়িও মারো আমার মাথা থেকে সরবে না। আমার মুসলিমটা খুবই খারাপ, আমার কোনো সাল মনে থাকে না। কিন্তু এইটা সাল কেন যে আমার মাথায় ঢুকছে আই ডোন্ট নো। 1948 সালে ট্রানজিস্টর আবিষ্কার করা হয়েছে। আচ্ছা, সেই ক্লাস 9-10 পড়ছিলাম, এটা এখনো বলি নাই, বলার চেষ্টা করছি অনেক, বাট বলতে পারতাছি না। তো ট্রানজিস্টর, ট্রানজিস্টর নিয়ে আমরা একটু আলোচনা করি চলো। ট্রানজিস্টর হচ্ছে
শুধু পিএন দিয়ে বানানো যায় না, সেটা হইতেছে হয় পিএনপি হবে অথবা এনপিএন হবে। কি বলছি বলো? ট্রানজিস্টর দুই প্রকার, ট্রানজিস্টর দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। এখন খেয়াল করো, পরিচিত পরিচিত লাগে? হ্যাঁ পরিচিত লাগবে, কারণ পিএনপি এটা বানানো হয়েছে কি কি ট্রানজিস্টর, কি কি ডায়োড দিয়ে। দেখো পি এবং এন একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। পি এবং এন নাম একটু আগে শিখাইলাম, পিএন নাম একটু আগে শিখাইলাম। এই যে দেখো, এই যে পিএন জাংশন একটু আগে শিখালাম, এই যে পিএন কই গেল, এই যে পিএন আমরা একটা শিখছি, ঠিক আছে। আর এনপি যদি শিখতে চাও একই, কোনো সমস্যা না, খালি ঘুরায় দাও এনপি হয়ে যাবে। তার মানে একটা পিএন জাংশন নিবা আর একটা এনপি জাংশন নিবা। তুমি বলো ভাইয়া পিএন এনপি, এন তো ডাবল হয়ে গেল, সমস্যা নাই, তুমি দুটো জোড়া লাগাবা। তুমি কি কাজ করবা বলো তো ভাইয়া? এই দুটাকে জোড়া লাগাই দিবা, জোড়া লাগাই দিবা, এটা এটা জোড়া লাগাই দিবা। তো জোড়া লাগাই দিলে দুইটা এন মিলে একটা এন হয়ে যাবে। তাহলে তখন কি হয়ে যায়? পি এন পি হয়ে যায়। আশা করি স্ট্রাকচারটা বুঝছো, যে পিএনপি বানাতে গেলে কি লাগে? একটা পিএন লাগবে, একটা এনপি লাগবে। এবার চলো আমরা এনপিএন একটা ট্রানজিস্টর বানাবো। এনপিএন দেখলে বোঝা যায়। ফার্স্টে একটা এনপি ট্রানজিস্টর নিবা, তারপরে কি করবা? আর একটা পিএন ট্রানজিস্টর নিবা, পরে দুটাকে কি করবা? জোড়া লাগাই দিবা, পরে দুটাকে জোড়া লাগাই দিবা। এই যে পি আর পি জোড়া লেগে যাবে, জোড়া লেগে কি হবে? এন পি এন হয়ে যাবে। তো আশা করি তোমরা পুরোপুরি বুঝে ফেলছো। এবার আমরা চিত্র শিখবো, ট্রানজিস্টরের চিত্র শিখবো। দেখো আল্লাহর নাম নিয়ে ফার্স্ট এবার একটা গোল্লা দিবা, ট্রানজিস্টর। তো আমরা পিএনপি ট্রানজিস্টর রাখবো, আবার এনপিএন ট্রানজিস্টরও রাখবো, ঠিক আছে। আমরা কি করব? দুই ধরনের ট্রানজিস্টর রাখবো। এখন এগুলার তীর চিহ্ন স্টুডেন্টরা অনেক ভুলায় ফেলে, অনেক ভুলায় ফেলে। আমি তোমাদেরকে চোরা টেকনিক দেখাচ্ছি, কিভাবে তীর চিহ্ন মানে কোন দিকে ডিরেকশন হবে সেটা তোমাদের শিখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল এটার নাম কি? আমি যে ট্রানজিস্টর আঁকতেছি এটার নাম কি? পিএনপি, ঠিক আছে, পিএনপি। তো পিএনপি মানে কি? প্রথমত বিন্দু সম্পর্কে আগে জানবে। এখানে যে বিন্দুটা থাকে, এই যে এটা 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 এটার নাম হচ্ছে বেজ, বা বাংলায় বলে পিঠ। এটার বাংলা কি? পিঠ। এখানে যে পয়েন্টটা আছে এটাকে বলা হচ্ছে এমিটার, ঠিক আছে, বা বাংলা বলে নিঃসারক। এটাকে আমরা কি বলবো? ইমিটার, বা বাংলা কি বলে? নিঃসারক। ইমিটার বা বাংলা কি বলে? নিঃসারক। এটার নাম হচ্ছে সংগ্রাহক, বা বাংলায় বলে, ইংলিশে বলে কালেক্টর। কালেক্টর অবলিক সংগ্রাহক। এই নামগুলো ভাই মুখস্থ রাখতে হবে, এবং প্রত্যেকটা যে প্রথম অক্ষর আছে না, এই প্রথম অক্ষরগুলোর দিকে তাকাও। বি, এই পয়েন্টটাকে আমি নাম দিব হচ্ছে বি। বেস থেকে দিলাম আমি বি। এবার এই যে এই পয়েন্টটা, এটার নাম দিব আমি কি? ই। এটার আমি কি নাম দিব? ই। আর এখান থেকে যে একটা তার গেছে, এগুলো তার, ঠিক আছে, ভিতরের কানেকশন, এটার নাম আমি কি দিব? সি। তার মানে তিনটা জিনিস পাইলাম, একটা পাইলা হচ্ছে ই, একটা পাইলা বি, আর একটা পাইলা সি। এখন ভাই রিয়েল লাইফে না দেখলে বুঝবা না কিছু। আমরা হচ্ছে এখন রিয়েল লাইফ ট্রানজিস্টর দেখবো। আমরা কি করব? রিয়েল লাইফ ট্রানজিস্টর দেখবো। এগুলো নিয়ে আমরা কত খেলা করছি। তো চলো আমরা ট্রানজিস্টর একটা দেখে আসি, রিয়েল লাইফ ট্রানজিস্টর। আমি লাইফে সবচেয়ে বেশি ইউজ করছিল ট্রানজিস্টর। যেমন এটা একটা ট্রানজিস্টর, এটা একটা ট্রানজিস্টর, এটা একটা ট্রানজিস্টর, ঠিক আছে। অনেক ধরনের ট্রানজিস্টর আছে। এই ধরো আমি রিয়েল লাইফ একটা ট্রানজিস্টর দেখাই। এখানে ট্রানজিস্টরে কয়টা মেরু দেখতে পাচ্ছ? তিনটা না? এই যে তিনটা মেরু, সবার প্রথমটার নাম হচ্ছে ই মানে এমিটার, দ্বিতীয়টার নাম হচ্ছে বেস বা বি, ঠিক আছে। এখান থেকে একটা দেখাই, এই যে এমিটার বেস কালেক্টর, ঠিক আছে, ই বি সি। তিনটা তিনটা মেরু থাকে, ক্লিয়ার। ডায়োডের যেমন দুইটা ছিল, ট্রানজিস্টর কিন্তু তিনটা মেরু, একটা হবে ই, একটা হবে বি, আর একটা হবে সি, ই বি সি। এখন যেটা পড়াচ্ছিলাম দেখো, এই যে একটা ই, একটা বি, একটা সি। একটু পরে ম্যাথ করাবো, দেখবা ইবিসি কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা ডিরেকশন কোন দিকে হবে? তো তোমরা তো জানোই যে এটা পি এন্ড পি। তো রুলসটা কি ছিল? ওই যে ইবিসি, সিরিয়ালটা হচ্ছে ইবিসি, এরকম সিরিয়ালে লিখতে হয়, ই বি সি, এটা হচ্ছে সিরিয়াল। হ্যাঁ, একটা ট্রানজিস্টরের সিরিয়াল হচ্ছে ইবিসি। বা তুমি উল্টা লিখলেও সমস্যা নেই, সিবিই লিখলেও কোনো সমস্যা নাই, একই। তো এখন কথা হইতাছে যে এটারে তুমি পিএনপি ট্রানজিস্টর আঁকতেছো, তার মানে এটা হবে পি, এটা হবে এন, এটা হবে পি, নিচে নিচে লিখো। তার মানে এমিটারটা হয়ে যেতেছে পজিটিভ, বেসটা হয়ে যাচ্ছে নেগেটিভ, এবং কালেক্টর হয়ে যাচ্ছে পজিটিভ, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হইতাছে সবসময় চিত্র আঁকতে হয় বেস এমিটারের মধ্যে তীর চিহ্নটা দিতে হয়।
এই যে এখানে অলওয়েজ তীর চিহ্ন দিতে হয়, হয় এটা নিচের দিকে হবে নয়তো উপরের দিকে হবে। কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে এগুলোর মেরুর দিকের উপর। তো তুমি তো মাত্রই বললা যে বেজ হলো নেগেটিভ, এটা এই প্রান্তটা কি নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। হ্যাঁ, আর বাকি দুটো হচ্ছে পজিটিভ প্রান্ত, মানে এটা হচ্ছে গিয়ে পজিটিভ প্রান্ত, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার পজিটিভ প্রান্ত। এখন আমরা কিন্তু রুল শিখছিলাম যে কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়। ক্লিয়ার? কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়। এখন তাহলে এটা তীর চিহ্ন কি এই দিকে হবে নাকি এই দিকে হবে? কমন সেন্স, প্লাস থেকে মাইনাস, তো আমরা এটাকে প্লাস নাম বলছিলাম, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে কারেন্ট যাবে এই বরাবর। সো এরই মাধ্যমে কিন্তু আমাদের পিএনপি ট্রানজিস্টর আঁকা শেষ। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিএনপি ট্রানজিস্টর। এখন যদি বলো ভাইয়া এনপিএন ট্রানজিস্টর আইকা দেন, খুবই সহজ, খুবই সহজ, উল্টাটা হবে খালি। এনপিএন ট্রানজিস্টর, এটা পিএনপি যেমন এদিকে গেছে, এনপিএনটা খালি উল্টা যাবে, দ্যাটস ইট, শেষ। তাহলে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। ক্লিয়ার? তো তোমরা চিত্র আঁকা শিখছো কিনা এটাকে কমেন্টে জানাও, এটা খুবই জরুরি। এগুলা তোমার বেসিক আর কি, বেসিক হিসাবে খুবই জরুরি। এমনি সিকিউ সলভ করতে গেলে এগুলা জানা আসলে জরুরি না। তোমরা কমেন্টে বলো বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা। ভাইয়ারা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা। একটু তাড়াতাড়ি বলো বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা। সুজান বলতেছে রিক্যাপ প্লিজ ভাই। আচ্ছা, তো এখানে আমরা চলো ট্রানজিস্টর সম্পর্কে আগে জানার চেষ্টা করি। ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি, একটা এনপিএন। পিএনপি বানা হয় পি আর এন দিয়ে এবং এন আর পি দিয়ে, দুইটাকে জোড়া লাগানো হয়, ফলে দুইটা এনটা একটা এন হয়ে যায়, এই জন্য পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর চিত্র হচ্ছে এরকম। এখন কথা হলো, সমস্যা হলো যে তীর চিহ্নটা কোন দিকে হয় এটা স্টুডেন্টরা বুঝে না। সেটা বোঝার জন্য একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর তো আঁকবা তাই না, পিএনপি আগে লিখবা। আর হচ্ছে ট্রানজিস্টর সবসময় ইবিসি সিরিয়ালে হয়, ইবিসি ইবিসি। তাহলে তোমার এমিটার হচ্ছে পজিটিভ, বেজ হচ্ছে গিয়ে নেগেটিভ, কালেক্টর হচ্ছে গিয়ে পজিটিভ। এমিটার বেস কালেক্টর এগুলো কি, এগুলো এক একটা বিন্দু, এই ট্রানজিস্টরে বিভিন্ন বিন্দু আছে। তো এমিটার কোন বিন্দুটা, এমিটার হচ্ছে সবার নিচের বিন্দুটা। বেস কোন বিন্দুটা, বেস হচ্ছে বাম পাশের এই বিন্দুটা, এখান থেকে যেটা আসছে এটা বেস বা পিঠ। আর কালেক্টর কোনটা, কালেক্টর হচ্ছে উপরে থেকে যেটা আসছে। ঠিক আছে, সো ই বি সি, ওইখানে ই হচ্ছে গিয়া পজিটিভ, ই হচ্ছে গিয়া পজিটিভ, বি হচ্ছে গিয়া বেস হচ্ছে নেগেটিভ। তো আমরা জানি কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসে যায়, তাহলে এইভাবে যাবে, দ্যাটস ইট। এই জন্য তীরচিহ্ন এদিকে, এদিকে কোনো তীরচিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তার মানে ট্রানজিস্টর ভিতরে তীরচিহ্ন একটাই দিতে হয়, সেটা হচ্ছে এই অংশটুকুর মধ্যে তীরচিহ্ন দিতে হয়, হয় এদিকে যাবে নয়তো এদিকে যাবে। যদি পিএনপি হয় তাহলে এদিকে যাবে, আর যদি এনপিএন হয় তাহলে এদিকে যাবে, দ্যাটস ইট। এর মাধ্যমে আমাদের ট্রানজিস্টর বেসিক শেষ। এখন আমরা কি করবো, ট্রানজিস্টরের ম্যাথে চলে যাব। ঠিক আছে, ট্রানজিস্টর ম্যাথ, এগুলো এটা শিওর কনফার্ম এতক্ষণ যে আমরা শিখলাম এটা হচ্ছে তোমাদের প্রশ্ন ফাঁস। প্রশ্ন ফাঁস মানে আসবেই, মানে আসবেই, ট্রানজিস্টর ম্যাথ থেকে প্রশ্ন আসবেই। তো আমরা চলো ট্রানজিস্টরের ম্যাথ শুরু করে দিই। প্রথমত হচ্ছে বেসিকটা আরো চলো ডিপলি শিখি। এই ছিল আমাদের একটা গোল্লা, এটা একটা দাগ, এই দিক থেকে যেটা গেছে এখনই ক্লাসে মুখস্থ করে ফেলো এগুলোর নামগুলা। এটার নাম কি ছিল বলো তো, এটার নাম ছিল বেস। বাংলাও শিখবা ইংলিশও শিখবা। বাংলা কি ছিল বলো তো, পিঠ। ঠিক আছে, পরে দুইটা তার দুই দিকে চলে গেছে। হ্যাঁ, তুমি বাঁকা দিতে পারো, সোজা দিতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো এমনি ডিজাইন, এমনিও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা যদিও মসফেট বোঝায়। হ্যাঁ, তো একটা সিম্বলের একটা রুল আছে, রুলটা হচ্ছে চিত্র হিসাবে এইভাবে দেওয়া হয়, দ্যাটস ইট। ঠিক আছে, বাট ভিতরে তুমি তার যদি বাঁকা দাও সমস্যা তো নেই। তো এদিক দিয়ে একটা গেল, এদিক দিয়ে একটা তার গেল। ঠিক আছে, তো এখন আমরা যে যে দুইটা ট্রানজিস্টর শিখছি দুইটারই ক্যারেক্টারিস্টিক কিন্তু কি হবে, একটা একটা উল্টা। বাট ম্যাথ যখন করবা দেখবা দুইটার সূত্র সেম, সূত্র দুইটারই সেম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ধরো আপাত দৃষ্টিতে যে কোনো একটা ট্রানজিস্টর নিয়ে ধরো আগে বেশি, হ্যাঁ, এনপিএন, ধরো আমি এনপিএন দিয়ে শিখবো। এটা হচ্ছে আমাদের কি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টরে এই বিন্দুটার আমি নাম কি দিলাম, বি, কেন, এটা বেস। ঠিক আছে, এই বিন্দুটার আমি নাম দিলাম হচ্ছে ই, কেন, এটা হচ্ছে গিয়ে এমিটার, এটা হচ্ছে গিয়ে এমিটার, বা বাংলায় কি বল, ইমিট, ইমিট শব্দটা তো নিঃসরণ করা, আমরা বাংলা কি বলবো, নিঃসারক, বাংলা কি বলবো, নিঃসারক। আর এখানে যে পয়েন্টের নাম দিব আমি সি, কেন সি নাম দিচ্ছি, কারণ এটা হচ্ছে কালেক্টর, বাংলা কি বলে, সংগ্রাহক,
বাংলা কি বলে? সংগ্রাহক। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এখন কেসিএল অ্যাপ্লাই করব। কারণ কেসিএল কিন্তু তোমরা শিখছো, আমি শিখাইছিলাম কোথায়? চলতরিৎ চ্যাপ্টারে। চলতরিৎ চ্যাপ্টারে কি ছিল? যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হবে, এটাই হচ্ছে কেসিএল। এখন দেখো, তুমি যদি একটু ভালো মতো তাকাও, এখানে বেস একটা বিন্দু, এমিটার এ একটা বিন্দু, তারপর হচ্ছে কালেক্টর একটা বিন্দু। এই তিনটা বিন্দুকে তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এইখানে কি হইতেছে? এটা একটা কমন পয়েন্ট না? এই তিনটার একটা কমন পয়েন্ট কোনটা? এই তিনটারই কমন পয়েন্ট হচ্ছে এইটা। এই তিনটারই কমন পয়েন্ট হচ্ছে এই বিন্দুটা। এখন এই বিন্দু থেকে কারেন্ট দেখো বের হচ্ছে, কারেন্ট বের হচ্ছে। কোন কারেন্টটা বের হচ্ছে? এখান থেকে যে কারেন্টটা যেতেছে, এই কারেন্টটা আমি নাম দিব আইই। আইই মানে কি? এমিটারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এদিকে যে কারেন্ট যাচ্ছে এটার নাম আইই। ঠিক আছে, আইই। আমরা রুল কি ছিল? কেসিএল রুল কি ছিল? যে পরিমাণ কারেন্ট ঢুকে সেই পরিমাণ কারেন্ট বের হয়। এখন এই বিন্দু থেকে এটা কি কারেন্ট বের হইতেছে? তাহলে তাহলে বের হওয়ার কারেন্ট তো হয়ে গেল। এখন তুমি দেখবা কি পরিমাণ কারেন্ট ঢুকে। এখন ঢুকার রাস্তা কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে এদিকে একটা রাস্তা আছে, আর একটা হচ্ছে এদিকে একটা রাস্তা আছে। আর কোনো রাস্তা নেই, আর তো কোনো তারই নেই। এটা তো কোনো তার না, এটা তো এমনি শেপ। তোমার দুইটা রাস্তা আছে। এখন এই দুইটা রাস্তায় কি হবে? বি বিন্দুতে কারেন্ট ঢুকবে। তাইলে এদিক দিয়ে একটা কারেন্ট ঢুকলো, এই যে এই বিন্দুতে আসবে। এদিক দিয়ে একটা কারেন্ট ঢুকবো, এই বিন্দুতে আসবে। তাহলে ঘটনা কি গেল বলো তো? এখানে যে কারেন্টটা যাচ্ছে এটার আমি নাম কি দিব? আই বি। কেন? ওই যে বেজের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, মানে নাম মিলাই দিচ্ছি। ঠিক আছে, এখানে যে কারেন্টটা যাবে সেটার আমি নাম দিব আই বি, আর এখান থেকে যে কারেন্টটা আসতেছে সেটার আমি নাম কি দিব? আইসি। তাহলে আই বি আর আইসি কি হবে? ঢুকবে, দুইটা জোড়া লেগে আই দিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? আমি আবারও বলি, আইসি দিয়ে একটা কারেন্ট আসবে, আইবি দিয়ে একটা কারেন্ট আসবে, ঢুইকা আই দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আইবি প্লাস আইসি। তাহলে এইটা হচ্ছে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে, কারেন্ট ঢুকতেছে, কারেন্ট ঢুকতেছে। আর এটা আই মানে কি বলতো? যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে, যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে। ঠিক আছে, সো এরই ফলে কিন্তু আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো এনপিএন দিয়ে দেখাইছেন এই সূত্র, পিএমপি দিয়ে করাইলে মনে হয় সূত্র চেঞ্জ হয়ে যাবে। না, সেম সূত্রই হয়, সেম সূত্র হয়। তো একটা দিয়ে শিখলেই হয়েছে। সো আমরা তাহলে মুখস্থ করে ফেলবো আই সমান আইবি প্লাস আইসি। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বেসিকটা। হ্যাঁ, আই সমান আইবি প্লাস আইসি। এবার আমরা দুইটা জিনিস, দুইটা কনস্ট্যান্ট সম্পর্কে শিখবো। একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আর বিটার বাংলাকে বলা হয় প্রবাহ লাভ। এটা বাংলা কি বলা হয়? প্রবাহ লাভ। আর এটা বাংলা কি বলা হয়? প্রবাহ বিবর্ধন গুণক। এই বাংলাগুলো খুবই বিশ্রী, আল্লাহর নাম নিয়ে মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে আলফা, আর প্রবাহ লাভ হচ্ছে বিটা। এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন অনুপাত। আলফা সূত্র মুখস্থ রাখবা, আইসি ভাগ আইই। মানে কি? আইসি মানে কি ছিল বলো তো ভাইয়া? আইসি মানে হচ্ছে এখানে যে পরিমাণ কারেন্টটা ঢুকতেছিল, আর আই মানে কি? এখানে যে পরিমাণ কারেন্টটা বের হইতেছিল। তাহলে কালেক্টর দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকে ডিভাইডেড বাই এমিটার দিয়ে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায়, সেটাই হচ্ছে আলফা। তাহলে আলফা কি বলতো? কালেক্টর দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকে ডিভাইডেড বাই এমিটার দিয়ে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আলফা সমান আইসি ভাগ আই। এবার আসো বিটা বা প্রবাহ লাভ। এটা ফর্মুলা হচ্ছে আইসি ভাগ আই বি। মানে কি? মানে হচ্ছে কালেক্টর দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকে ডিভাইডেড বাই বেস দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকে। ক্লিয়ার? তার মানে বিটার ফর্মুলা তোমাদের মুখস্থ রইল আইসি ভাগ আইবি। আমি এটা মনে রাখি এইভাবে, দুইজনেরই উপরে থাকবো আইসি, দুইজনের উপরে আছে আইসি, আর বিটার সাথে তো বি এর মিল আছে, এর জন্য এটা হবে নিচে। ক্লিয়ার? এই আলফা হবে আইই আর বিটা হইতেছে আইবি, বিটার সাথে বি মিল আছে এর জন্য নিচে আইবি, আর দুইজনের উপরে আইসি। সো এরই মাধ্যমে আমাদের কিন্তু এই আলফা এবং বিটা সূত্র শেখা শেষ। তো আরেকটা ফর্মুলা আছে তোমার, ওই আলফার সাথে বিটার একটা ফর্মুলা আমরা এখন ডেভেলপ করতে পারবো চাইলে। তাহলে আমরা আলটিমেটলি লিখে ফেলি আলফা সমান আইসি ভাগ আইই, এটা একটা ফর্মুলা শিখলাম। আবার একটা শিখলাম বিটা সমান আইসি ভাগ আইবি। তো তুমি চাইলে দুইটা সূত্রকে তুমি এই 1/2 প্রয়োগ করে আরেকটা সূত্র বানাইতে পারো। ঠিক আছে, আচ্ছা
তো এই হচ্ছে আমাদের সামারি আর কি, যে দুইটা সূত্র লিখি, সূত্রটা এইটা দাঁড়ায়। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা হচ্ছে অন্য সূত্র ডেভেলপ করতে পারি। যেমন হচ্ছে গিয়ে তোমার বিটা সমান সমান আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এটা একটা সূত্র আছে। এই সূত্রটা বলতে ভাই কোত্থেকে পাইছেন? খুবই সহজ, তুমি এটাকে 2 নং দিয়ে এটাকে 1 নং দাও, 2 ভাগে 1 প্রয়োগ করো, এটা আসবে। বুঝতে পারছো? বিটা সমান সমান আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এইটাও আরেকটা সূত্র। সো এটাও আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? সো এর মাধ্যমে আমাদের সব সূত্র শেখা শেষ। হ্যাঁ, এগুলো এর মাধ্যমে কি আমাদের সব সূত্রগুলো শেখা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আরেকটা টাইপে চলে যাব, ম্যাথের মধ্যে আরেকটা টাইপ। এটা ছিল ট্রানজিস্টরের ম্যাথ ছিল, ঠিক আছে? ট্রানজিস্টরের ম্যাথ ছিল টাইপ নাম্বার 4। এখন আমরা শিখবো হচ্ছে টাইপ নাম্বার 5, ট্রানজিস্টরের ম্যাথ শিখবো, বাট অন্য এক টাইপের। তোমরা আগে কমেন্টে বলো যতটুকু বুঝেছি অতটুকু বুঝছো কিনা। আচ্ছা ভাইয়া, এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগতেছে, স্কিপ করে ফেলি ভাইয়া, কোনো প্রবলেম হবে ভাইয়া? অ্যাকচুয়ালি হয়েছে কি, এই চ্যাপ্টার থেকে তুমি যদি সিকিউ আনসার নাও করো, তাও তো তোমার কমন অলরেডি হয়ে গেছে। কেন? তোমাদের আমি কি ভেক্টর শিখাইছি, তোমরা ভেক্টর পারো। তোমাদের নিউটন বলবিদ্যা শিখিয়েছি, তোমরা নিউটন বলবিদ্যা পারো। কার শক্তি ক্ষমতা পারো, মহাকর্ষ বিকর্ষ পারো। হ্যাঁ, পথে গাঠনিক পারো, পর্যাবৃত্ত গতি পারো। ও আচ্ছা সরি, এটা সেকেন্ড পার্টের মধ্যে তোমরা তাপগতিবিদ্যা পারো। হ্যাঁ, চলতরিৎ পারো, তারপর হচ্ছে স্থির তড়িৎ পারো, তারপর ভৌত আলোক বিজ্ঞান পারো, আধুনিক পদার্থবিজ্ঞান পারো, পরমাণু মডেল পারো। তো তুমি 2টা চ্যাপ্টার না পড়লেও কিচ্ছু হবে না, সিকিউর জন্য 2টা চ্যাপ্টার স্কিপ করা যায়। এখন তোমার কাছে চ্যাপ্টার কঠিন লাগতেছে, তুমি সিকিউর জন্য স্কিপ করো, কোনো সমস্যা নেই। কিন্তু এমসিকিউতে একটু ভালো একটা মার্ক পাওয়ার জন্য পুরো ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? এমসিকিউর জন্য হলেও দেখতে পারো। এটা স্কিপ করলে মহাভারত অশুদ্ধ হবে না। হ্যাঁ, এটা ম্যাক্সিমামটা স্কিপ করে, কিন্তু এমসিকিউর জন্য এটা স্কিপ করা উচিত হবে না। এমসিকিউর জন্য চেষ্টা করবা পুরো চ্যাপ্টারে যতটুকু পড়া সম্ভব হয়, অল্প সময় দিয়ে, যতটুকু সময়, যেমন আমি আজকে মাত্র 1.5 ঘন্টা মধ্যে দেখবো, পুরো চ্যাপ্টার শেষ করে দিব। তুমি টেরো পাবা না, কি ভাইয়া শেষ করে ফেললো কেমনে, কোনো টপিক আমি বাদ রাখবো না, ঠিক আছে? আচ্ছা, এবার সামনে চলে যাচ্ছি টাইপ 5। তো টাইপ 5টা হচ্ছে তোমার যে আমরা তো জানি যে ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করে থাকে বা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে? অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো আমরা এখন সেটা শিখবো, ঠিক আছে? ট্রানজিস্টর যে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে আমরা সেটা বেসিক শিখবো। তো প্রথমত হচ্ছে আগে ট্রানজিস্টরটা আঁকো। আমরা যে বেসিক ট্রানজিস্টর শিখছি সেই বেসিক ট্রানজিস্টর আগে আঁকো, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের বেসিক ট্রানজিস্টর। এন্ড ভাই এতক্ষণ আমি বারবার এমনি আঁকতেছি, আমি তো কোনো সার্কিট আঁকি নাই, এখন সার্কিট আঁকবো। তো এইখানটাতে হবে কি, একটা রোদ দিবা, এখানে একটা ব্যাটারি লাগাবা, এভাবে একটা ব্যাটারি লাগাবা। এটাকে বলে কমন এমিটার, এটা একটা নাম আছে, কমন এমিটার। তোমাদের বই অনেক কিছু আছে, একবার কমন এমিটার, কমন বেজ, এত কিছু পড়ো না ভাই, মাথা হ্যাং খাবে। এগুলো ট্রিপলির পড়া লেখা, শুধু একটা খালি শিখাবো, কমন এমিটার। কমন বেজও আছে, কমন কালেক্টর আছে, ওগুলো জীবনের পরীক্ষা আসে না, জীবদ্দশা তো আসবে না, ওগুলো স্কিপ। কিন্তু কমন এমিটারটা পড়বা, আমি কমন এমিটারটাই পড়াইতেছি। তো কমন এমিটার মানে কি, দুইজনের মাঝখানে এমিটারটা কমন থাকবে, এই আমি শিখাই দিতেছি, দাঁড়াও। তারপর এখান থেকে একটা রোদ বের হবে, হ্যাঁ, আর এখানটাতে একটা ব্যাটারি থাকবে। একটা খেয়াল করে দেখো, এখানে আমি সার্কিট কিন্তু 2টা লুপ আঁকছি, এইটা একটা লুপ, এইটা একটা লুপ। এই যে 2টা লুপ, ব্যাটারি কয়টা? 2টা, হ্যাঁ। তো একটা খেয়াল করে দেখো, এই পয়েন্টটার আমরা নাম কি দিয়েছিলাম? এখানে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের নাম আমরা কি দিয়েছিলাম বলো তো, মনে আছে? এটা কিন্তু এমিটার ছিল, এটা আইই এমিটার ছিল, হ্যাঁ। এই যে এখান থেকে কারেন্ট যাচ্ছিল, তারপরে এখানে কারেন্ট ঢুকতেছিল, এটা কি? এটা ছিল আইসি কালেক্টর। এখানে তো কারেন্ট ঢুকতেছিল, মনে করে দেখো, এটা হচ্ছে আইবি বেস। তো এই এমিটারটা দেখো, এই লুপের মধ্যেও আছে, এই লুপের মধ্যেও আছে। সো আইইটা হচ্ছে কমন, আইইটা কি 2টা লুপের মধ্যে কমন, এর জন্য এই সার্কিটের নাম হচ্ছে কমন এমিটার। আবার কোন কোন সার্কিট আছে 2টার মধ্যে এমিটার কমন না, কালেক্টরটা কমন, সেটাকে বলে কমন কালেক্টর। আরেকটা সার্কিট আছে বেসটা কমন, সেটাকে বলে কমন বেস, ওগুলো পরীক্ষা আসে না। কমন বেস পরীক্ষা আসে না, কমন কালেক্টর পরীক্ষা আসে না, পরীক্ষা আসে কমন এমিটার। ক্লিয়ার? তো আমরা এখন কমন এমিটারে ম্যাথ করব। তো এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা নাম দিলাম আমি E1, এটা প্লাস এটা মাইনাস, এটা নাম দিলাম আমি E2, এটা প্লাস এটা মাইনাস। চিহ্নগুলো খেয়াল রেখো কোনটা কোন দিকে দিছে। এখন একটা সার্কিটে অলওয়েজ ইনপুট থাকবে, আউটপুট থাকবে, অলওয়েজ। তোমাদের মনে একটা প্রশ্ন, ভাই এখানে ইনপুট কোনটা, আউটপুট কোনটা? দেখো, এই ব্যাটারি থেকে একটা কারেন্ট ঢুকতেছে, তো এটা কোন জায়গায় ঢুকতেছে? এই বেজে ঢুকতেছে না?
বেজে ঢুকে কারেন্টটা এইভাবে যাচ্ছে না, এটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুটে কারা কারা কানেক্টেড? ইনপুটে কানেক্টেড হচ্ছে বেজ এবং এমিটার। এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ইনপুট। তার মানে কারেন্টটা ঢুকতেছে কি আইবি কারেন্ট ঢুকতেছে। তাহলে আমরা বলবো ইনপুট হইতেছে গিয়ে বেস কারেন্ট। মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, ইনপুট কে? ইনপুট হচ্ছে আইবি। এখানে যে কারেন্টটা যাচ্ছে ইনপুট হচ্ছে আইবি। হ্যাঁ, এভাবে। সো ইনপুট হচ্ছে আইবি, এটা হচ্ছে ইনপুট কারেন্ট। আর ইনপুট রেজিস্ট্যান্স কোনটা? এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটার নাম দিব আরবি। কেন আরবি নাম দিলাম? আর তে মানে হচ্ছে রেজিস্ট্যান্স, বি তে মানে হচ্ছে যে বেজ, এটা বেজের সাথে কানেক্টেড। তাহলে ইনপুট হইতাছে গিয়ে, ইনপুট কারেন্ট হইতাছে গিয়ে আইবি। হ্যাঁ, আর ইনপুট রেজিস্ট্যান্স হইতাছে গিয়ে আরবি। তাহলে আইবি আরবি দুজনই কি ইনপুট? নাম দেখলে তো বুঝবা, আই মানে কারেন্ট, আর মানে রোধ। সো এই দুজন হচ্ছে ইনপুট। ক্লিয়ার? এবার আমরা চলে যাই আউটপুট। এটার উপর সিকিউ আসছে, এটা বোর্ড সিকিউতে আসছে, আমি দেখাবো একটু পরে। এবার আমরা আসি আউটপুট। যাদের কাছে ওই চ্যাপ্টার গুলো কঠিন লাগে তারা এইটা থেকে সিকিউ আনসার করার চেষ্টা করবা। ঠিক আছে, ধরো তাপগতিবিদ্যা তোমার কাছে কঠিন লাগে, ধরো ভৌতালোক বিজ্ঞান কঠিন লাগে, ওগুলো থেকে পারবা না, তো এখান থেকে আনসার করতে পারো। এবার আসো আউটপুট। আউটপুট কোনটা? এদিক দিয়ে তুমি যেগুলো এই পাশে যে লুপ, মানে এই পাশে লুপটা হচ্ছে ইনপুট আর এই পাশে লুপটা হচ্ছে আউটপুট। আর এই পাশে লুপের ক্ষেত্রে খেয়াল করে দেখো কারেন্ট কোনটা? আইসি না? এই যে এই পাশে একটা হচ্ছে এই পাশের, একটা হচ্ছে এই পাশে। এই বাম পাশেটা হলো ইনপুট, ডান পাশেটা হলো আউটপুট। তাহলে এখানে আউটপুট কারেন্ট কোনটা? আইসি। তাহলে আমরা আউটপুট কারেন্ট লিখবো আইসি। আর আউটপুট রেজিস্ট্যান্স কোনটা? এই যে এটা না, আরসি, এই পাশে। তাহলে আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে আরসি। ক্লিয়ার? এখন যদি আমি তোমাকে বলি ইনপুট ভোল্টেজ কত হবে, ইনপুট ভোল্টেজ, তোমাকে যদি ইনপুট ভোল্টেজ বের করতে বলি, বের করতে পারবা না? খুবই সহজ। ভোল্টেজের সূত্র কি? ভি ইকুয়াল টু আইআর, মানে আই এর সাথে আর গুণ করে দাও, তাহলে ইনপুট ভোল্টেজ হবে আইবি আরবি। এখন যদি তোমাকে আমি বলি আউটপুট ভোল্টেজ বের করে দাও, পারবা না? আউটপুট ভোল্টেজের সূত্র কি হবে? আইসি আরসি। ঠিক আছে, যারা কিচ্ছু বুঝো নাই আর বোঝার দরকার নেই, তোমরা খালি এটা মুখস্থ করো যে ইনপুট ভোল্টেজ হচ্ছে আইবি আরবি আর আউটপুট ভোল্টেজ হচ্ছে আইসি আরসি। এই জিনিসটা মুখস্থ করে ফেলো, তাইলেই চলবে। এখন হয়েছে কি, ওই যে আমরা যেটাকে ইফিসিয়েন্সি বলতাম না, তাপগতিবিদ্যা ইফিসিয়েন্সি, দক্ষতা, এখানেও একটা ইফিসিয়েন্সি আছে। ঠিক আছে, এটাকে বলা হয় এভি ইফিসিয়েন্সি, এটাকে নাম বলা হয় এভি। এভি মানে কি? ভোল্টেজের তোমার কতটুকু গেইন হচ্ছে, এটাকে বাংলায় বলে ভোল্টেজ, ইংলিশে বলে ভোল্টেজ গেইন। এটাকে ইংলিশে কি বলে? ভোল্টেজ গেইন। আমি এখন তোমাদেরকে ভোল্টেজ গেইন শিখাবো। এটা বাংলার সাথে যদি মিলা তাহলে তাপগতিবিদ্যার যে দক্ষতা আছে ওটার সাথে মিল আছে। তো তাপগতিবিদ্যার দক্ষতা কি ছিল? উপরে হয় আউটপুট, নিচে হয় ইনপুট। তো এখানে আউটপুটটাকে আইসি আরসি, এখানে আউটপুট হচ্ছে আইসি আরসি, আর এখানে আউটপুটটাকে আইবি। শেষ হয়েছে? আচ্ছা, জান এখানে আউটপুটটাকে আইবি আরবি। এখন তুমি এটা অনুপাত করে দাও। আচ্ছা ভাইয়া, দরজা আটকে গেছিলাম। তো তার মানে তোমরা কিন্তু এখানে আউটপুট ইনপুট অনুযায়ী কিন্তু বুঝে ফেললা। ঠিক আছে, যে ভোল্টেজ গেইন সমান সমান উপরে হবে আউটপুটের ভোল্টেজ, নিচে হবে ইনপুটের ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা ভাইয়া আধারে হারিয়ে একদম বলছে ই তো কান্না করবে ই কে নিলেন না কেন? আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা তাহলে এই বেসিক গুলো শিখলাম। এখন হচ্ছে আমরা সিকিউ সলভে চলে যাব। তো দেখো ভাইয়া, রাজশাহী বোর্ড 2023 সালে যে
প্রশ্নটা আসছে, একটা সার্কিট দিছে, দেখছো আমি মাত্র যেটা শিখেছি এইটাই। তো প্রশ্নে বলছে, গ নাম্বার প্রশ্নে বলছে বর্তনীতে প্রবাহ লাভ কত হবে। তো ফার্স্ট অফ অল প্রবাহ লাভ কি আগে সেটা বোঝার চেষ্টা করি। চলো, প্রবাহ লাভ এটা হচ্ছে বিটা, ঠিক আছে। আর আলফাটা কি ছিল, প্রবাহ বিবর্ধন গুণক। বা বাংলাগুলো খুবই বিশ্রী। প্রবাহ বিবর্ধন গুণক হইতেছে আলফা, আর প্রবাহ লাভ হলো বিটা। আল্লাহর নামে মুখস্থ করে রাখবা বাংলাগুলা। এখন স্যারে তাহলে বিটা বের করতে বলছেন। বিটা ফর্মুলা শিখাইছি আইসি ভাগ আইবি। বিটার ফর্মুলা কি, আইসি ডিভাইডেড বাই আইবি, এটা মুখস্থ করতে বলছিলাম। এবার তুমি চিত্র থেকে আইসি আর আইবি খুঁজে বের করো। তো স্যারে ওই আইসি কিন্তু দিয়ে দিছে 18 মিলি অ্যাম্পিয়ার। ওই যে দেখো এদিক দিয়ে যে কারেন্টটা যেটা সেটা আইসি, এটা দিয়ে দিছে 18 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসির জায়গায় 18 মিলি অ্যাম্পিয়ার বসায় দাও, আর আইবির মানটা খুঁজো। কারণ আইবির মান না স্যারে দেয় নাই, স্যারে কি করছে আই এর মান দিছে। আইবির মান কি বের করতে পারবা না, পারবা। তোমাদেরকে একটা ফর্মুলা শিখেছিলাম যে আইই সমান সমান আইবি প্লাস আইসি, একটা ফর্মুলা শিখেছিলাম। তো আমার লাগবে হচ্ছে আইবি, হ্যাঁ আইবি লাগবে। তাহলে আমরা আইবি কি লিখতে পারি, আইবি সমান সমান হবে আইসিটাকে ডান থেকে বামে পাঠিয়ে দাও, তাহলে হবে কি আইই মাইনাস আইসি, ঠিক আছে। তাহলে আইই মাইনাস আইসি হচ্ছে, তাহলে আইবি সমান সমান কি দাঁড়াচ্ছে, আইই মাইনাস আইসি। আই এর মান সারে দিয়ে দিছে 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার মাইনাস আইসি এর মানও তো সারে দিয়ে দিছে 18 মিলি অ্যাম্পিয়ার, 18 মিলি অ্যাম্পিয়ার। তাহলে উপরে দাঁড়াচ্ছে 18 মিলি অ্যাম্পিয়ার, নিচে দাঁড়াচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। 18 ভাগ 2 করলে কত হয়, 9 হয়। তো তাহলে আমরা বলতে পারি গ নাম্বার উত্তর হচ্ছে 9। শেষ। এবার আসো ঘ নাম্বারটা, এটা কোনো ম্যাথ না, এটা হচ্ছে বিবরণ। প্রশ্নে কি বলছে, উদ্দীপকের বর্তনীটি সুইচ হিসেবেও কাজ করানো সম্ভব, বিশ্লেষণ করো। তো এটা কোনো ম্যাথ না, এটা বিবরণ, ঠিক আছে। এখন এই টপিকটার নাম কি, তাহলে টপিকটার নাম হচ্ছে ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কাজ করানো যায় ব্যাখ্যা করো। তো তোমাদের প্যারা খাওয়া দরকার নেই, এই চ্যাপ্টার থেকে সবসময় ম্যাথই আসে। শুধু রাজশাহী বোর্ড এই সালটাতে কেন জানি তোমাদের কি দিয়ে দিছে, তোমাদের হচ্ছে ম্যাথ না দিয়ে একটা বিবরণমূলক দিয়ে দিছে, ঠিক আছে। কই গেল, আচ্ছা। তো তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নেই, কোনো বোর্ডেই বিবরণমূলক আসে নাই, একটা বোর্ডেই হচ্ছে দিয়ে দিছে, তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তো নেক্সট আমি দেখাবো তোমাদেরকে, আমি রিল্যাক্স করবো যে আসলে আমি যা বলতেছি ঠিকঠাক বলতেছি না। চট্টগ্রাম বোর্ড 2023 সালেটা দেখো, এখানে চিত্র দিছে আবার ঘুরাইয়া। আমি তোমাকে শিখাইছি এইভাবে, উনারা দিছে এইভাবে ঘুরাই দিছে। প্যারা খাওয়ার কিছু নাই, তোমার খালি মান দরকার, তোমার এত চিত্র বুঝাবুঝি দরকার নাই, তোমার খালি মান দরকার। তো স্যারে এই গ নাম্বার কি বলছে, প্রবাহ বিবর্ধন কত হবে। দেখো ওইটাতে আমরা কি করছে, প্রবাহ লাভ, আর এটাতে কি প্রবাহ বিবর্ধন, ঠিক আছে। তাইলে এটা কি আলফা বের করতে বলছে স্যারে, আলফা বের করবো আমরা। কথা হইলো আলফা যে বের করবো, জিনিসপাতি কি দিছে আলফা বের করার। ফার্স্ট অফ অল স্যারে আইই দিছে, আইই এর মানটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তারপরে স্যারে কিসের মান দিছে, আইবি এর মান দিছে, আইবি এর মানটা হলো 25 মাইক্রো অ্যাম্পিয়ার। এই যে দিলে এখানে ঝামেলা লাগায়, দুইটা একক সেম হইতে হবে, নয়তো উত্তর মিলবে না। তো মিলি অ্যাম্পিয়ার থেকে মাইক্রো বানায় ফেলো, মিলি থেকে মাইক্রো কেমনে বানায়, 1000 দিয়ে গুণ করে, তাহলে এটা হবে 5000 মাইক্রো অ্যাম্পিয়ার। তো স্যার তোমার কাছ থেকে আলফা চাইছে, আলফার ফর্মুলা কি, আলফার ফর্মুলা হচ্ছে আইসি ভাগ আইই, ঠিক আছে। এখন আই এর মান স্যারে দিছে, আইসির মান কি দিছে, দেয় নাই। তাহলে তাহলে আগের অঙ্কের মতো আমরা চলো বের করে নেই। আমরা কি জানি, আইই সমান সমান আইবি প্লাস আইসি। তো স্যার আইসির মান দেয়ই নাই, আমরা এটা বের করে নিব। তাহলে আইসির মান কত হবে বলো তো, আইই এটাকে এই পাশ থেকে এই পাশে নাও, মাইনাস আইবি, তাই না। তো আই এর মান তো আমরা জানি, আই এর মানটা কত, 5000 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 5000 মাইনাস আইবি এর মানও আমরা জানি 25, তাহলে 5000 থেকে 25 চলে গেলে কত হয়, 4975, তাই না, 4975 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে লিখে ফেলি, আইসির জায়গা লিখে ফেলি 4975, আইসির জায়গা লিখে ফেলি 4975 মাইক্রো অ্যাম্পিয়ার। আর আইই এর জায়গা লিখে ফেলি 5000 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো মাইক্রো কাটাকাটি গেলে এরপরে তোমরা এটা ক্যালকুলেটরে বসাই দিবা, যা উত্তর বের হয়, ঠিক আছে। 4975 ডিভাইডেড বাই 5000, 4975 ডিভাইডেড বাই 5000, ঠিক আছে। এটা জাস্ট তোমরা ক্যালকুলেটরে বসাই দাও, দেখবেন 0.9 সামথিং কিছু একটা আসবে। হ্যাঁ, 4975 ডিভাইডেড বাই 5000, এটা আমার উত্তর আসতে 0.995। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে 0.995। এগুলো কোনো একক হয় না, এটাই আনসার,
এগুলো কোনো একক হয় না, ঠিক আছে, এগুলো হচ্ছে এককবিহীন, এই আর কি। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আশা করি তোমরা সব বুঝতেছো। আরেকজন বলতেছে এত সোজা ম্যাথ। হ্যাঁ, এত সোজা ম্যাথ আসলেই। এই দেখো না, আমি তো তোমাকে সবই করে দিতেছি, আরো সোজা আছে দেখো। ঘতে বলছে নিঃসারক বাহুর মধ্য দিয়ে, খেয়াল করো নিঃসারক এই শব্দটার অর্থ কি। এই শব্দটা মানে হচ্ছে এর কথা বলতেছে। নিঃসারক বাহুর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে, খেয়াল করো, তার মানে স্যার এর মান জানতে চাইতেছে। স্যার কিসের মান জানতে চাইতেছে? নিঃসারক বাহুর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে বহির্গামীতে, এই শব্দটা তোমার জন্য নতুন, বহির্গামীর ইংরেজি হচ্ছে আউটপুট। বহির্গামীর ইংরেজি কি? আউটপুট। বহির্গামীতে তুমি কত ক্ষমতা পাবা? 5 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে। আর তুমি বলো ভাই আপনি তো আউটপুটের ক্ষমতা শিখানি নাই। আরে ভাই তোমরে চলতরিত শিখাইছি, দ্যাটস এনাফ, ঠিক আছে। তো আমরা যে কাজটা করবো, আমরা ক্ষমতার বেসিকে চলে যাব। চলতরিতে ক্ষমতা বেসিক শিখেছিলাম P = I²R। তাহলে আমরা আউটপুটের ক্ষমতা তো এমনি আরামসে লিখে ফেলতে পারি। তাহলে আমরা লিখে ফেলি বহির্গামীর ক্ষমতা, বহির্গামীর ক্ষমতা, বহির্গামী, বহির্গামী মানে কি? আউটপুট। তাহলে পি লেখা আউট লিখবা, ঠিক আছে, সমান সমান কত হবে? যে শিখেছিলাম আউটপুটে কারাগারা ছিল, আউটপুটে কারাগারা ছিল মনে করে দেখো ভাইয়া, আউটপুটে ছিল হচ্ছে কালেক্টর কারেন্ট এবং কালেক্টর রেজিস্ট্যান্স, মানে IC/RC, মানে ডানে যারা থাকে আউটপুট কারা? এই যে ডানে যারা থাকে, মানে এখানে যে রোডটা থাকে আর এখানে যে কারেন্টটা থাকে, এরাই হচ্ছে আউটপুট। তো চলো আমরা আউটপুট এবার খুঁজে বের করি চিত্র থেকে। এই চিত্র থেকে যদি আউটপুট খুঁজে বের করি, দেখো এই চিত্র অনুযায়ী আমাদের সবার ডান পাশে কে আছে? খেয়াল করে দেখো, এখানে আমাদের সবার ডান পাশে কিন্তু RL আছে, ঠিক আছে, RL আছে। সো তোমার কিন্তু RL লিখে ফেলতে পারো। হ্যাঁ, এরপর তোমার কারেন্ট লাগবে, এখানে যে কারেন্টটা যাইতেছে, আর এই কারেন্টটার নাম কি দিব আমরা? তো ঠান্ডা মাথায় দেখো, এইটার নাম উনারা দিয়ে দিছে IE, এইটার নাম উনারা দিয়ে দিছে কত? IB। তাহলে তোমার বাকি রইল কোনটা? IC। হ্যাঁ, তো কমন সেন্স, তো এটার নাম দিয়ে দাও IC। এখন কথা হলো ভাই আমি তো IC মান জানি না, স্যারে দেয় নাই। তো না দেখ, আমরা তো বের করতে পারি, আমরা তো টেকনিক জানি। হ্যাঁ, আমরা চলো আগে IC টা বের করে নিই। তো IC সমান সমান কত হবে? একটু আগে শিখাইছিলাম IE - IB, কারণ আমাদের ফর্মুলা ছিল IE সমান সমান IB + IC। তো তুমি ওইখান থেকে B কে ডানে পাঠিয়ে দাও, তাইলে হয়ে যায় IE - IB হয়ে যায়। I এর মান তোমার জানা আছে 5 মিলি অ্যাম্পিয়ার, I এর মানটা কত? 5 মিলি অ্যাম্পিয়ার, বা এটাকে আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে কনভার্ট করছিলাম, তাহলে 5000 মাইক্রো অ্যাম্পিয়ার হয়। 5000 মাইনাস IB মানে কত? 25 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা তো আমরা বের করছি, গত না বের করলাম, ওই যে 4975 হয়, 4975 আমরা বের করে ফেলছি IC, ঠিক আছে। IC আমাদের বের হয়ে গেল 4975। তাহলে এইটাই তো আমার আউটপুট কারেন্ট, ঠিক আছে। এই পাশে যেটা থাকে সেটা হলো আউটপুট হয়। তাহলে আমার আউটপুট কারেন্ট হচ্ছে IC, হ্যাঁ, আর আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে RL। এখন P এর ফর্মুলা কি ছিল? P এর ফর্মুলা ছিল I²R, মনে আছে? P = I²R। তাহলে I এর উপর একটা স্কয়ার দিয়ে দাও, ক্লিয়ার। তাহলে এখন স্যারে P আউটপুট তো দিয়ে দিছে, স্যারে 5 ওয়াট দিয়ে দিছে P আউটপুট, তাহলে তুমি P আউটপুটের জায়গায় 5 বসাবা, ঠিক আছে। এখন এখানে কাহিনীটা কি? এখানে কাহিনীটা হচ্ছে নিঃসারক বাহুর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাবে, মানে হলো এইখানে যে 5 মিলি অ্যাম্পিয়ার দিছে, এইটা দিয়ে তুমি ম্যাথ করবা না, তুমি দেখবা যে I এর মানটা কত আসে, তুমি নিজে বের করে দেখবা। আমরা তো 5 মিলি অ্যাম্পিয়ার ধইরা IC এর মানে তো পাইছি, তাই না? এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী, বাট এখানে বলছে নিঃসারক বাহুর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে, সো I এর মান চেঞ্জ হয়ে গেছে। I এর মান আর 5 ধরে করা যাবে না, কারণ ওরাই বলে দিছে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাইলে, ক্লিয়ার। সো এইখানে আমি যে এত কিছু করলাম, এগুলো ঘতে আসলে কাজে লাগতেছে না, এবার জাস্ট তোমাদেরকে বেসিক হিসেবে বুঝাইলাম, ঠিক আছে। এগুলো ঘতে কাজে লাগবে না, কারণ I তো তুমি বেরই করবা, I বের করতে গেলে তোমার হচ্ছে IC টা আগে দরকার, ঠিক আছে। সো এখানে যেগুলো বুঝাইছি এগুলো জাস্ট চিত্র অনুযায়ী, ঠিক আছে। ঘতে যখন তুমি করবা, ঘতে যখন তুমি আনসার বের করবা, তখন তুমি কি করবা? এই ভ্যালুগুলা এটা ইউজ করতে পারবা না, I এর মান 5 মিলি অ্যাম্পিয়ার ইউজ করতে পারবা না, কারণ I এর মান চেঞ্জ হয়ে গেছে, উনারাই বলছে চেঞ্জ করে ফেলতে, ঠিক আছে। সো I এর মান এটা ইউজ করতে পারবা না। তাহলে আমরা কি কাজ করবো বলো তো? আমরা এখান থেকে আগে IC টা বের করবো, IC বের করলে I বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? IC² ইনটু RL, RL এর মান স্যার দিয়ে দিছে 3000, RL এর মান স্যার দিয়ে দিছে 3000, ঠিক আছে। তাইলে IC² সমান সমান 5/3000
3000। ঠিক আছে, তোমার ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর যেটা বসাই ফেলো, 5/3000 করলে কত হয়? 1/600। ক্যালকুলেটর তোমরা বসাই ফেলো 1/√600। তাড়াতাড়ি আমি ক্যালকুলেটর হাতে নিচ্ছি, নিয়ে বসাই দিচ্ছি 1/√600। 1/√600 আমার আস্তে আস্তে হচ্ছে 0.0408। এটা কোন এককে? এটা আছে অ্যাম্পিয়ার এককে। 0.0408 এটা হচ্ছে অ্যাম্পিয়ার এককে। এটাকে মিলি অ্যাম্পিয়ার যদি কনভার্ট করি, হ্যাঁ, অথবা যদি তুমি মাইক্রোতে কনভার্ট করো, অনেক বড় হয়ে যায়, আমরা মিলিতে কনভার্ট করি। হ্যাঁ, তাহলে 1 2 3 40.8 মিলি অ্যাম্পিয়ার হয়। এটা মিলিতে কনভার্ট করলে 40.8 মিলি অ্যাম্পিয়ার হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আইসি বের করলাম অনেক কষ্ট করে, বাট স্যারে কি চাইছে? স্যারে চাইছিল আইই চাইছে। তো আমরা আই এর ফর্মুলা তো পারি, আইই সমান সমান আইডি প্লাস আইসি। ঠিক আছে, তো তুমি তো আইসি মাত্র বের করলা 40.8, আইসির মান কত? 40.8 মিলি অ্যাম্পিয়ার। এবার আইসি তুমি এটা কিসের মান বের করছো? আইসি এর মান, এটা হচ্ছে আইসি এর মান। হ্যাঁ, আর আইবি এর মান দরকার। আইবি এর মান কত? আইবি এর মান হচ্ছে ওই যে 25 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, 25ই থাকবে, কারণ আইবি চেঞ্জ করতে বলে নাই প্রশ্নে, আইবি এর কোনো চেঞ্জ করতে বলে নাই। তো তুমি যে কাজটা করবা, 25 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, 25 মাইক্রো অ্যাম্পিয়ারে লিখবা। তবে একটা মিলি একটা মাইক্রো হলে সমস্যা, ওইখানের মাইক্রোটাকে মিলিতে কনভার্ট করো। এটা মাইক্রোকে মিলিতে কনভার্ট করলে 0.025, এটা কত হয়? 0.025 হয় না? দেখো তো 1 2 3, হ্যাঁ 0.025 হয়। তাহলে আইবি মান হবে 0.025 আর আইসি এর মান হলো 40.8 এত, তাহলে মিলি অ্যাম্পিয়ার থাকে। উত্তর তোমার দাঁড়ায় কত? 40.8 যোগ 0.025। পারবা না এটা একলা একলা করতে? 40.8 যোগ 0.025, তাহলে আগে 0 0 লাগাই দাও, তাহলে 5 2 8 0 4, উত্তর আসবে 40.825। উত্তর আসবে 40.825 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই মাধ্যমে আমার এই ম্যাথটা শেষ, এবং এই ম্যাথটাই অনেকবার আসছে। সো আমি এত ম্যাথ করাবো না, সেম টাইপের সব সেম টাইপের ম্যাথ। তোমরা যদি একটু ভালো মতো তাকাও, এই ম্যাথটাও তোমরা বের করতে পারবা। এই যে এখানে বলছে সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ, তোমরা একটু আগে শিখেছি, মানে এটা আউটপুট ভোল্টেজ তোমরা কিন্তু একটু আগে শিখেছি যে আউটপুট ভোল্টেজের ফর্মুলা কি? আইসি ইন্টু আরসি। স্যার এখানে মান দিয়ে দিছে, খুঁজা খালি বসাই দিবা। তারপরে বলছে ট্রানজিস্টরটি ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে। ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে মানে কি? ওই যে এভি এর মানটা বের করে দেখাই দিবা। এভি এর মান কেমনে বের করে? বিটা একটা ফর্মুলা আছে, ইনটু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট ডিভাইডেড বাই কি ছিল? ইনপুট আমাদের জানি কি ছিল? বেস ছিল। এই ফর্মুলাটা মুখস্থ রাখবা। ঠিক আছে, আমাদের বিবর্ধকের ফর্মুলা কি? বিবর্ধকের ফর্মুলা হচ্ছে বিটা ইনটু আরসি বা গারবি। আচ্ছা, সময় থাকলে আমি করাই দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি করাই দিব, প্যারা নেই, আমি এটা করাই দিব। তোমরা আগে কমেন্টে বলো যদ্দুরা বুঝেছি, বুঝছো কিনা। এটা আমি বুঝাই দিচ্ছি, এরকম অনেকগুলো আসছে সিলেট বোর্ডে 2023 মতো। এটা আমি করাই দিচ্ছি, যাও। গ নাম্বারে কি বলছে স্যারে? গ নাম্বারে বলছে যে ট্রানজিস্টরের সংগ্রাহক নিঃসারক ভোল্টেজটা নির্ণয় করো। হ্যাঁ, দেখো ভিসিই কালেক্টর মানেই মনে রাখবা আউটপুট, শেষ, এত প্যারা খাওয়ার দরকার নেই। তা তুমি খুঁজা আউটপুট গুলো খুঁজে বের করবা। ঠিক আছে, এই যে দেখো তোমাকে এখানে কি কি দিচ্ছে। তোমার হচ্ছে স্যারে যেহেতু ভোল্টেজ ভিসিই বের করতে বলছে, তুমি আগে চিত্র আঁকার চেষ্টা করো। চিত্র না আঁকলে জীবনও এটা সলভ করতে পারবে না। আগের অঙ্কগুলাতে চিত্র দিয়ে দিত, এটাতে তোমার লাখ খারাপ, চিত্র দেয় নাই। তো চলো পড়ি। একটি এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সংযোগ বর্তনী। আগে তোমার জানতে হবে এনপিএন এর চিত্রটা কিরকম। আমি এতক্ষণ যেগুলো শিখেছি সব এনপিএন। ঠিক আছে, পিএনপি শিখাইনি, এনপিএন। পিএনপি আসলে কোনো সমস্যা নেই, একই উত্তর, সব একই বের হবে। একটি এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সংযোগ বর্তনীতে সংগ্রাহকে প্রযুক্ত বায়াসিং ভোল্টেজ বিসিসি দিছে 12 ভোল্ট, ইনপুট রোধ দিছে 200 ওহম। খেয়াল করে এটা সব আমাদের পড়া আছে। হ্যাঁ, লোড রোধ মনে রাখবা, লোড রোধ মানে হচ্ছে আউটপুট। লোড রোধ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে আউটপুট। আইসি দিয়ে দিছে, আলফা দিয়ে দিছে। আমি যে চিত্র শিখেছি না ওইটাই, নতুনত্ব কিচ্ছু নেই। তাহলে আমরা চলো চিত্রটা এঁকে ফেলি। এই যে এইভাবে যে শিখাইলাম, এখানটা একটা রোধ যাবে, এখানে একটা ব্যাটারি। ঠিক আছে, আবার এখানটা একটা রোধ যাবে, এখানটা একটা ব্যাটারি। প্লাস মাইনাস কিন্তু খেয়াল রেখো, এদিকে প্লাস হয়, এদিকে প্লাস হয়। আচ্ছা, তারপর এখানে যে আউটপুট, উনারা কিন্তু লোড নাম দিছে, তোমাকেও লোড লিখতে হবে। ঠিক আছে, আর এল লিখবা। এতক্ষণ আমি আর সি লিখতাম, তুমি আর এল লিখবা। এটা একই কথা, লোড আর হচ্ছে গিয়ে তোমার ওই কালেক্টরটা একই কথা, কারণ কালেক্টরটাই লোড হিসেবে কাজ করতেছে। আর ইনপুট হিসেবে কোনটা দেখো, উনারা কি নাম দিছে? আর ইন নাম দিছে। তুমি যদি আর বি নাম দাও, ব্যাপারটা কি ঠিক হবে? ঠিক হবে না। তুমি আর ইন নাম দিবা, সারে যেমনি নাম দিবে তুমি এমনি নাম দিবা। ঠিক আছে, তো
এটা কেমনে ছিল, এটা চিত্র এরকম ছিল, এটা চিত্র এরকম ছিল, এটা চিত্র এরকম ছিল, এটা চিত্র এরকম ছিল। এগুলো এমনি মনে রাখা যায় যে তোমার ওই আই ই তো সবসময় বাইরে যায়, হ্যাঁ, এনপিএন এর ক্ষেত্রে এটা এবার বাইরের দিকে যায়, আর এটা যদি বাইরের দিকে যায় তাহলে বাকি দুই দিকে ঢুকবে, এটাই তো কারশফস কারেন্ট ল ছিল, ঠিক আছে। এখন সারে বের করতে বলছি কি ভিসিই, সারে বের করতে বলছি কি ভিসিই। এখন তোমাকে ভিসিই মানে কি সেটাকে বুঝতে হবে। ভিসি মানে হলো কালেক্টর এবং এমিটারের মধ্যে ভোল্টেজটা বের করতে হবে, কালেক্টর এবং এমিটার। কালেক্টর আগে খুঁজে বের করো। এখানে কালেক্টর ছিল যে এই পয়েন্টটা, এটা ছিল কালেক্টর। এবার এমিটার খুঁজে বের করো, এমিটার ছিল এই পয়েন্টটা, এটা হচ্ছে এমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাটারি থেকে কারেন্ট কেমনে বের হইতেছে? ব্যাটারি থেকে কারেন্ট এভাবে বের হইতেছে, এখান থেকে কারেন্টটা বের হইতেছে। এই কারেন্টটা কিভাবে যাবে? এভাবে যাবে, এভাবে যাবে। তো আমরা জানি কারেন্ট ঢুকলে সেটাকে বলে পজিটিভ, আর কারেন্ট বের হলে সেটাকে বলে নেগেটিভ। সো এইটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এরপরে কারেন্ট এভাবে যাবে, এভাবে যাবে, গিয়ে 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 এদিকে যাবে। কারেন্ট ঢুকলে সেটা হয় পজিটিভ, হ্যাঁ, আর এখান থেকে কারেন্ট বের হইতেছে, কারেন্ট বের হলে সেটাকে বলে নেগেটিভ। তো এখন এই পুরো একটা লুপ তৈরি হয়েছে, ঠিক আছে, পুরো একটা লুপ তৈরি হয়েছে। তোমাদেরকে কিন্তু চলতরি চ্যাপ্টারে কারশফস ভোল্টেজ ল শিখাইছি, ঠিক আছে। তাহলে এটা লুপ 1 নাম দিলাম। তাহলে এভাবে লিখবা, লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করে, কেভিএল অ্যাপ্লাই করে। তুমি বলতে পারবা ভাইয়া এমনি করতেছেন কেন, কেভিএল এলো কই থেকে? তুমি কেভিএল ছাড়া এটা সলভ করতে পারবে না, কেভিএল ছাড়া এটা ভোল্টেজ বের করতে পারবা না, ঠিক আছে। এখন কেভিএল অ্যাপ্লাই করবা লুপ 1 এর মধ্যে। কেভিএল কিভাবে অ্যাপ্লাই করবা? কেভিএল এর রুলটা হচ্ছে পুরাটাকে একটা মাঠ হিসাবে কল্পনা করবা, মাঠ। আমার ক্লাসে যারা দেখছো তারা পারবা। ধরো তুমি মাঠে এখানে দাঁড়ায় আসো, তুমি এখানকার জার্নি শুরু করবা, জার্নি। তুমি দৌড়ানো শুরু করো, দৌড়ানো শুরু করো। দৌড়াবা কোন বরাবর? ঘড়ির কাঁটার দিকে বরাবর। মানে তুমি এইভাবে দৌড়াবা, এইভাবে দৌড়ে আবার আগের জায়গায় ব্যাক করবা। আর বলতে পারো ভাই আমি কই থেকে দৌড়ানো শুরু করবো? যেখান থেকে মন চায় তুমি ওখান থেকে দৌড়ানো শুরু করো। তোমার মন চাইলে এখান থেকে দৌড়ানো শুরু করতে, তুমি দৌড়ানো শুরু করো। দৌড়ানো শুরু করলে সবার প্রথমে ঢোকার সময় তুমি কি পাচ্ছ? মাইনাস পাচ্ছ। তাহলে তুমি কি কাজ করো? মাইনাস লিখবা, ঠিক আছে। মাইনাস লেখা, এই সূত্রের নাম কি? কেভিএল, ভোল্টেজ। তো তুমি এই রোধের মধ্যে দিয়ে ভোল্টেজটাকে বের করবা। ভোল্টেজের সূত্র কি? ভি হলো আইআর। তো এখানের মধ্যে যে কারেন্ট এবং এখানের মধ্যে রেজিস্ট্যান্স, এখানের মধ্যে কারেন্টের নাম কত? আইসি, হ্যাঁ, এই কারেন্টই তো পাস হয়েছে। এখানের মধ্যে কারেন্টের নাম হচ্ছে আইসি, এবং কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলে তো ভোল্টেজ পাওয়া যায়। আর রেজিস্ট্যান্সের মান কত? আরএল, আরএল এভাবে লিখবা। তারপর তুমি যাবা 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 যাবা, এই মাঠে ঢুকলে কি পাচ্ছ? প্লাস পাচ্ছ, প্লাস। মানে এটার নাম কি? এটা কালেক্টর সাথে কানেক্টেড না, এটার নাম হচ্ছে ভিসিসি। তুমি বলতে পারো ভাই কেমনে বুঝবে? ওই যে দিয়ে দিছো না ভিসিসি, হ্যাঁ, দুইবার সি লিখছে, এটা নিয়ে গ্যাঞ্জাম খাওয়ার কিছু নেই। দুইবার সি, এটা কালেক্টর সাথে কানেক্টেড। তাহলে এখানে কি লিখবা? ভিসিসি। তারপর আবার যাও, আবার যাও, আবার যাও, আবার যাও, আবার যাও। এখানে ঢোকার সময় কি পাচ্ছ? সবসময় ঢোকারটা নিবা, ঢোকার সময় মাইনাস পাচ্ছ। আর এই পুরো জিনিসটা কি? ভিসিই। এই পুরোটা একটা জিনিস, এই পুরোটা একটা জিনিস, ভিসিই। তো ভিসিই ঢোকার সময় তুমি মাইনাস পাচ্ছ, তাহলে ভিসিই ঢোকার সময় তুমি মাইনাস পাচ্ছ, ইজ ইকুয়াল টু তুমি এটা ঘুরে ঘুরে আবার আগের জায়গায় ব্যাক করলা, তাহলে কত? শূন্য হয়ে গেল। সো আমাদের কেভিএল অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন এখান থেকে সার তোমার বের করতে বলছে বিসিই, তাহলে বিসিই এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাও। বিসিই সমান কি দাঁড়াইলো? ভিসিসি মাইনাস আইসিআরএল, ঠিক আছে। তো ভিসিসির মান কত ছিল? ভিসিসির মান দিয়ে দিছে 12 ভোল্ট, তাহলে এখানে 12 লিখবা। আইসির মান কত দিয়ে দিছে? আইসির মান হচ্ছে আমাদের জানি কত ছিল এখানে আইসি, এই 1 মিলি অ্যাম্পিয়ার। তো এটাকে তুমি হচ্ছে কনভার্ট করবা অ্যাম্পিয়ারে, মানে 0.001। আর আরএল এর মান কত? আরএল এর মান, হ্যাঁ, আরএল এর মান 1 কিলো ওহম। 1 কিলো ওহম মানে কি? 1000, ঠিক আছে। তার মানে 12 বিয়োগ 1, 12 বিয়োগ কত? 1। তো 12 বিয়োগ 1 করলে কত হয়? 11 ভোল্ট। তাহলে উত্তর হবে গিয়ে 11 ভোল্ট। দারুণ একটা সিকিউ ছিল, পুরো চলতরিদের সাথে মিলে একটা সিকিউ দিয়ে দিছে। সো এরই মাধ্যমে আমাদের সিকিউ শেষ, এরই মাধ্যমে আমাদের সিকিউ শেষ। একজন বলতেছে আজকে কি লাস্ট ক্লাস? হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস। এরই মাধ্যমে আমাদের সিকিউ শেষ, আলহামদুলিল্লাহ। এমসিকিউ আসলে তোমরা এমন ভাবে শিখাইছি, মানে পুরো চ্যাপ্টারটা এমন ভাবে শিখাইছি, হ্যাঁ, এমসিকিউটা তোমাদের হয়ে যাবে। তাও আমি দেখাবো। যেমন এই অঙ্কে কি বলছে? প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে, মানে আলফা বের করতে বলছে, সোজা ম্যাথ। তারপরে প্রবাহ বিবর্ধক হিসেবে কোন ট্রানজিস্টর বেশি উপযোগী, এই যে কোনটি বেশি উপযোগী, এই সকল ম্যাথের ক্ষেত্রে তুমি আগে আলফা বের করবা। প্রথম ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা 1 বের করবা, দ্বিতীয় ট্রানজিস্টরের জন্য সেম ভাবে আলফা 2 বের করবা। পরে যেটি বড় সেটাই হবে উপযোগী, ঠিক আছে। যার মান বড় সে উপযোগী, লিখে দিই, হ্যাঁ, যার মান বড়
সে উপযোগী, সে হবে গিয়ে উপযোগী, যার মান বড় সে হবে অধিকতর উপযোগী। ঠিক আছে, কমেন্টে দ্রুত জানো বুঝছো কিনা। একজন বলছে স্ক্যাম খাইছি ভাই পুরো একাডেমিক, প্যানিকের জন্যই পড়া হয় নাই, ইচ্ছা কইরা পড়লেও পারি না। রাফি ভাইয়াকে অনেক ভালো লাগে, ভাইয়ার আজকে লাস্ট ক্লাস। তোমাদেরকেও আমার অনেক ভালো লাগে। রবার্ট ব্রাউনের আসল নাম কি? নামটা একটু বলো তো দেখি, তোমার নামটা মনে রাখা অবশ্যই অবশ্যই মনে রাখবো। রবার্ট ব্রাউন, তোমার আসল নাম কি? তো আস্তে আস্তে আমাদের ক্লাসের শেষের দিকে বিদায় আমরা চলে আসছি। হ্যাঁ, ওই যে আমি একটা সূত্র তোমাদেরকে দেখাইছিলাম না, যে একটা সূত্রের কথা বলছিলাম, এটা কোনাগুনি গুণ করলে ওই যে বিটা সমান সমান আলফা বাই 1 মাইনাস আলফা, দুটো কিন্তু একই কথা। এই সূত্র আর এই সূত্র কিন্তু একই কথা। হ্যাঁ, তোমরা এগুলো চেক করতে পারবে ইজিলি। কিভাবে? আলফা সমান সমান কত? আইসি ভাগ আইই, আর বিটা সমান সমান কত? আইসি ভাগ আইবি। হ্যাঁ, এই ভ্যালুগুলা এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ওই ম্যাথ করতে না তোমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এখানেও ম্যাথ করবা। লেফট হ্যান্ড সাইড লিখবা আলফা, ওই আলফা সূত্রটা বসাই দিবা আইসি ভাগ আই, এখান থেকে পয়রা বসাই দিবা। ঠিক আছে, আর বিটা মানে কি? আইসি ভাগ আইবি। আচ্ছা, তো এরই মাধ্যমে আমাদের সিকিউ কিন্তু শেষ। এখন আমরা চলো অল্প কিছু এমসিকিউ শিখে ক্লাসটা শেষ করে ফেলবো। এমসিকিউ বেশি একটা শিখাবো না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, কারণ আমি পুরো চ্যাপ্টারটা ধরাই দিছি। এক্সরের প্রতীক কোনটি? দেখো, এটা এই চ্যাপ্টারের জন্য না, তোমাদের বলছি এগুলো আমার আইসিটি ক্লাস করবা, আমার আইসিটি ক্লাস করবা। আমি আইসিটি খুব সুন্দর মতো এগুলো বুঝাই দিছি। ক্লিয়ার? এই চ্যাপ্টারের এমসিকিউ অনেকগুলো আসে আইসিটি থেকে। সো আইসিটি ক্লাসগুলো আমার ভালো মতো করবা। ঠিক আছে, আমি আইসিটি ক্লাসে খুব সুন্দর মতো বুঝেছি। তোমরা ব্যাটলস অফ ডাইনামিক্স ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে তোমরা আইসিটি ক্লাস করে নিবা। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে নিষিদ্ধ ব্যান্ড কোনটি থাকে? দেখো ভাইয়া, নিষিদ্ধ ব্যান্ড জিনিসটা কি? ওই যে ইলেকট্রন যে ফ্লো হয়, ইলেকট্রন যে ফ্লো হয়, আমরা জানি ইলেকট্রন ফ্লো হয় শুধুমাত্র পরিবাহিতে এবং অর্ধপরিবাহিতে, অপরিবাহিতে কিন্তু ইলেকট্রন ফ্লো হয় না। এটা রিজনটা কি? মাঝখানে নিষিদ্ধ ব্যান্ড অনেক বড় হয়। হ্যাঁ, পরিবাহিতে, পরিবাহিতে এটা খুব ছোট হয়, খুব ছোট। ঠিক আছে, নিষিদ্ধ ব্যান্ড মানে কি? মাঝখানের গ্যাপ, মাঝখানের গ্যাপ, মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে ইলেকট্রন ফ্লো হইতে পারে না, খুব ছোট হয় পরিবাহিতে। অর্ধপরিবাহিতে এই নিষিদ্ধ গ্যাপটা কি হয়? মিডিয়াম হয়, মিডিয়াম। আর অপরিবাহিতে, অপরিবাহিতে এইটা অনেক বেশি হয়। স্যারে বলছে নিষিদ্ধ ব্যান্ড থাকে কোনটায়? অবশ্যই অর্ধপরিবাহী অন্তরক। পরিবাহিতে খুবই ছোট, বা এটাকে তুমি প্রায় জিরো বলতে পারো, বা জিরো বলতে পারো। ঠিক আছে, সো পরিবাহিতে কিন্তু নিষিদ্ধ ব্যান্ড থাকেই না বলা যায়, কারণ যেটা একসাথে লাইগা থাকে, এর জন্য তো কারেন্ট ফ্লো হয়। পরিবাহী মানে কি? কারেন্ট ফ্লো হওয়া। ঠিক আছে, সো এটা উত্তর কত হবে? 2 এবং 3 হবে। পরের প্রশ্ন, এখানে একটা চিত্র দিছে, দিয়া বলছে ডায়োডের গতীয় রোধ কত? তোমরা বলতে পারো ভাইয়া গতীয় রোধ তো পড়ার নাই। ভাই এটা আলাদা কিছুই না, গতীয় রোধ আলাদা কিছুই না, ওই চলতরিতে যে রোধ পড়ছে না ওইটাই। আমরা ফর্মুলা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর। হ্যাঁ, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? আর ইজ ইকুয়াল টু হবে ভি বাই আই। এখানে খালি কাহিনী হলো একটা ডেল্টা লাগাই দিবা। এটা ইয়াতে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এবার, হ্যাঁ এটা ডিউতে আসছে, এটা ডিউতে আসে একটা কোশ্চেন। হ্যাঁ, এখানে এটা ঢাকা বোর্ডে আসছে, এটা আবার ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে। ক্লিয়ার? ঢাকা বোর্ড 2023 সালে আসছে, আবার ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে। তো চলো আমরা এটা সলভ করি। হ্যাঁ, মান চেঞ্জ করে দিছিল ঢাকা ইউনিভার্সিটিতে, ডেল বি বাই ডেল আই। হ্যাঁ, তো ডেল বি মানে কি? ভোল্টেজের পার্থক্য। তো তুমি এই গ্রাফ থেকে ভোল্টেজের পার্থক্য আগে বাইর করো। দেখো এখানে হলো 0.3, এখানে 0.4, তাহলে পার্থক্য কত? এই পুরো গ্রাফে পার্থক্যটা কত? 0.1 না? তাহলে উপরে লিখবে 0.1। ডেল আই মানে কি? কারেন্টের পার্থক্য। এখানে কারেন্ট, এই বরাবর হইতেছে কারেন্ট, এই কারেন্টের পার্থক্য কত? 70 এবং 20, পার্থক্য করো 50 হয়। এটা কোন এককে আছে? মিলিয়াম্পিয়ার এককে। তো 50 মিলিয়াম্পিয়ারকে যদি তুমি কনভার্ট করো 0.05 অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ, এখন তুমি 10/5 করলে 2 হয়, সো আর এর মানটা বের হয়ে গেল 2 ওহম। ঠিক আছে, সো এটা উত্তর হবে 2 ওহম। এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে, এটা 2 ওহম। এই যে অপশন আছে, মিলে গেছে 2 ওহম। নিচের কোনটি ডায়োডের সম্মুখ যোগ নিদর্শন করে? এটা আমি তোমাদেরকে যে বলছিলাম যে একটা ডায়োডের এই প্রান্তটা হয় পজিটিভ, এই প্রান্তটা হয় নেগেটিভ, মানে এদিকে ভোল্টেজ থাকবে বেশি, এদিকে ভোল্টেজ থাকবে কম। তো চলো আমরা একটা একটা করে চেক করি। এখানে ভোল্টেজ হলো +1, এখানে ভোল্টেজ -1, মিলা গেছে। আমি বলছিলাম না এদিকে পজিটিভ থাকবে, এইদিকে নেগেটিভ থাকবো, এই যে মিলা গেছে। বাকিগুলো কেন মিলা নাই? এখানে দেখো নেগেটিভ দিচ্ছে, এখানে দেখো নেগেটিভ দিচ্ছে, এখানে দেখো নেগেটিভ দিচ্ছে। সো নেগেটিভ থাকলে তো সেটা হবে না। আমাদের ডায়োডের বেসিকই ছিল এই প্রান্তটা হবে পজিটিভ আর এই প্রান্তটা হবে নেগেটিভ, এটা বেসিক ছিল। এটা ডেসিমেল বের করতে বলছে, এটা আমি তোমাদেরকে শিখাইছি। কোথায় শিখেছি ভাইয়া? আইসিটি আমার ক্লাস দেখবা, আমি সেখানে শিখাইছি সুন্দর মতো। তারপরে এই সত্যক সারণী, এটাও আমি শিখাইছি আইসিটিতে। নিচের কোন ডিভাইস এসি কে ডিসি তে রূপান্তর করে? ডায়োড।
ডায়োড যে কাজটা করে থাকে, তুমি যদি ইনপুটে এসি কারেন্ট দাও ডিসি কারেন্ট দাও, এই যে ইনপুটে যদি তুমি এসি কারেন্ট দাও, এসি এসি মানে এভাবে কারেন্ট দাও, সে আউটপুটে এরকম কারেন্ট দিবে। এটা কোন ডায়োডে এই কাজটা করে থাকে? আউটপুটে সে কি করবে, নিচের অংশটুকু বাদ দিয়ে দিবে। ডায়োড নিচের অংশটুকু দিতে পারে না, ডায়োড সবসময় একদিকে দেয়। তো নিচের অংশটুকু বাদ দিলে কারেন্ট গুলো এরকম হয়ে যায়। হ্যাঁ, এটা একটা ডিসি কারেন্ট আর এটা একটা এসি কারেন্ট। আমি আবারও বলি, এসি কারেন্ট, এসি শব্দের অর্থ অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ডিসি কারেন্ট মানে হচ্ছে নিচের দিকে কিছু থাকবে না, আর এসি মানে কি উপরের দিকে থাকবে, নিচের দিকে থাকবে। তুমি যদি ডায়োড ব্যবহার করো তখন নিচের অংশটুকু কারেন্ট থাকে না। ক্লিয়ার? তাহলে এটা উত্তর কি হবে? ডায়োড হবে। এটা উত্তর ডায়োড হবে। তো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ম্যাক্সিমামই তুমি দেখবা হচ্ছে আইসিটির প্রশ্ন আছে বেশি। ওকে, তো তো হচ্ছে তোমাদের সাথে খুব সুন্দর একটা জার্নি গেল। তো বাকি অংশগুলো তোমরা একবার চোখ বুলাই নিও। তো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি, দীর্ঘ অনেক দিনের একটা জার্নি ছিল, এই জার্নি অবশেষে শেষ হতে যাচ্ছে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমরা শুধুমাত্র ফিজিক্সে না, তোমরা হচ্ছে বাকি যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ভালো করতে পারো। তোমাদের সাথে তাহলে এইচএস এর আগে এখানেই বিদায় নিচ্ছি। তবে ভাইয়া বিদায় নিলেও ভাইয়া দোয়া কিন্তু বিদায় নিচ্ছে না, দোয়া কিন্তু একবার শেষ পর্যন্ত থাকবে। তো সর্বশেষ কথা থাকবে, ভাইয়া খ গুলো একটু ভালো মতো পড়বা। আমি কালকে রাত 3:30 পর্যন্ত জেগে তোমাদের মানে এগুলো সব আপলোড দিয়ে তারপর আমি ঘুমাইছি। কালকে রাত আমি 3:45 দিকে শুয়েছিলাম। তো খ গুলো সব আমার আপলোড করা শেষ। জাস্ট গ্রুপে লিঙ্কটা খুঁজে নিও, গ্রুপে সব আছে, সব ক আছে। তো আমার সাজেশন থাকবে আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো মতো পড়বা। এর বাহিরে পড়ার টাইম পেলে অবশ্যই পড়বা। এটা ভাই সাজেশন, এটা কিন্তু সবকিছু একসাথে নাই এখানে, এটা সাজেশন, মানে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আছে। হ্যাঁ, এর বাইরেও পরীক্ষা আসতে পারে, তার জন্য তোমাদের মূল বইটা পড়তে হবে। তবে যে বললাম, যেটা আমি যেগুলো দিচ্ছি আগে সেগুলো শেষ করবা। ক্লিয়ার? এবার এর জন্য যে কাজটা করবা, স্ট্র্যাটেজিটা কিরকম হবে? স্ট্র্যাটেজিটা হবে, যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি ধরবা, ওই চ্যাপ্টারে আগে উদাহরণগুলো শেষ করবা। যে কোনো একটা চ্যাপ্টার যখন ধরবা, সেই চ্যাপ্টারের উদাহরণগুলো শেষ করবা। আমি বলতে পারবো, ভাই কোন বইয়ের উদাহরণ শেষ করবো? সেটা ইসাক স্যার হতে পারে, সেটা তপন স্যার হতে পারে, তুমি এতদিন যে স্যারের বই পড়ছো সেইটা। এরপর নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে, যেহেতু তোমরা এইচএসসির জন্য তোমাদের এত আহামরি অ্যাডভান্স কোনো বইটা পড়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের জন্য টেস্ট পেপারটা এনাফ। এইচএসসি পরীক্ষার আগে তোমরা কিন্তু সময় পাচ্ছই না। এইচএসসি ফার্স্ট পার্টের আগে মাত্র 1 দিন বন্ধ, সেকেন্ড পার্টের আগে 2 দিন বন্ধ, এগুলোর বন্ধই কয় না। তো ওগুলো তোমার রিভিশন দিতে দিতে সময় চলে যাবে। সো এই যে সময়, এই যে মাত্র আর 1-1.5 সপ্তাহ সময় আছে, এই সময়টুকুর মধ্যেই মানে তোমরা বাংলা ইংলিশ পড়া শুরু করার আগে ঈদের 3-4 দিন এমনি চলে যাবে। এই কয়েকদিন একটু বেশি বেশি করে তোমরা টেস্ট পেপার পড়ো, এই কয়েকদিন বেশি বেশি করে টেস্ট পেপার পড়ো। আর টেস্ট পেপার যে পড়বা, কোন স্ট্র্যাটেজিতে পড়বা হচ্ছে তুমি যে নিজ বোর্ডের 2016 থেকে 2023 পর্যন্ত পড়বা। ঠিক আছে? নিজ বোর্ডের 2016 থেকে 2023 পর্যন্ত পড়বা। এবং অন্য যে বোর্ডগুলো থাকবে, হ্যাঁ, তুমি যদি ধরো ঢাকা বোর্ড হও, তুমি অন্য বোর্ডগুলোর ক্ষেত্রে এত পুরো সাল পড়ার দরকার নাই, তুমি 2019 থেকে পড়লেই চলবে। 2019 থেকে 2023 সাল পড়বে। তো এই স্ট্র্যাটেজিতে আগাবা টেস্ট পেপার। ঠিক আছে? এরপরে বলবো, তোমরা যে এত কিছু পড়বা, এই পড়ার ক্ষেত্রে একটু নোট ডাউন করবা। কি নোট করবা? কঠিন কনসেপ্ট অবলিক ম্যাথ গুলো কি করবা, একটা খাতা নিবা, এই খাতাগুলোতে নোট ডাউন করবা। আমি এই কাজটা করতাম। এগুলো নোট ডাউন করলে সুবিধা কি, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন সকালবেলা ওইটা পেজটা উল্টাইলে তোমার মাথায় কিন্তু এটা বেশিক্ষণ সময় থাকবে। কারণ কঠিন জিনিসগুলো তুমি এমনি ভুলে যাও। তো তুমি দেখা হইতে পারো তুমি 2 দিন আগে পড়ছো, ভুলে গেছো, বাট পরীক্ষার দিন সকালবেলা যদি তুমি একবার চোখ বুলাই যাও, তাহলে তোমার কিন্তু এটা খুব কাজে লাগবে। সো এই নোটটা খুবই জরুরি। 3টা স্টেপ ফলো করো, আর কিছু লাগবে না। তো সবার জন্য শুভকামনা রইল। এইচএসসির পর দেখা হবে ইনশাল্লাহ। এইচএসসির পর দেখা হবে, কোন বেচে দেখা হবে সেটার বললাম না, সেটা আলফা বেচও হতে পারে, সেটা আমাদের ভার্সিটি কোর্স হতে পারে, জিএসটি কোর্স হতে পারে, এগ্রি কোর্স হতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই দেখা হচ্ছে। যদি কোনো কোর্সে দেখা না হয় সমস্যা নাই, ফ্রি ক্লাস তো আছে, তাই না? ভাইয়া কে অবশ্যই ফ্রি ক্লাসের জন্য পাচ্ছ। সো আজকের মতো এতটুকুই। সবার কাছ থেকে দোয়া চাইলাম, তোমাদের সবার জন্য দোয়া রইলো, ভাইয়ের জন্য দোয়া করো। পুরো ফুল একটা জার্নিতে চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চটা দিতে।
তারপরও কিছু কিছু সময় দেখা যাবে তোমাদের হয়তো রাগ উঠছে, হ্যাঁ এটা স্বাভাবিক। সেটা হচ্ছে যদি আমার কি নিয়ে তোমাদের রাগ উঠে, একটাই হইতে পারে যে আমি হচ্ছে ধরো কিছু কিছু দিন 10 মিনিট পরে ক্লাস শুরু করছি, হ্যাঁ তো এগুলা অনাকাঙ্ক্ষিত ভাবে ছিল, এগুলা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবেই নিও, হ্যাঁ ক্লাস নিয়ে ডিলেমা হয়েছে এটা আমি মানি, প্রায় 10 মিনিটের মতো অনেকগুলা ক্লাসেই লেট করে ফেলছি। তো তো হচ্ছে সর্বোপরি ভাইয়ের জন্য দোয়া করো, হ্যাঁ। আসসালামু আলাইকুম।